সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ। আজকে ক্লাসে ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছেন কে? স্যার আমি। ও গ্রেট। ওকে, তো আমরা স্যার আহ, আপনাকে আমি হোস্ট জি করেছি। বলেন। জি, থ্যাংক ইউ। আমরা ওকে। তো কি 5 মিনিটস পরে স্টার্ট করি নাকি? জি অবশ্যই স্যার। থ্যাংক ইউ।
সালাম আলাইকুম। আমরা কি স্টার্ট করব ক্লাস? জি স্যার, স্টার্ট করেন। জি স্যার। জি। আজকে আমাদের কি ক্লাস, কোন টপিকস এর উপর ক্লাস করার কথা? স্যার, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট। Great. সবাই কি ভালো আছি আমরা? জি স্যার, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আছি ভালো, আপনাদের দোয়ায়। তো এই ব্যাচে কি আমরা সবাই কি প্রি আর্টিকেলশিপ স্টুডেন্ট, না আর্টিকেলশিপ স্টুডেন্টও আছে কেউ? স্যার, এই সেকশনে সবাই প্রি আর্টিকেলশিপ, ওকে। সেকশন ডি তে সবাই পাস। ওকে, তাহলে একটু 5 মিনিট আমরা আমাদের এই সিএ প্রফেশন সম্পর্কে একটু আলোচনা করব আপনাদের মোটিভেশনের জন্য। আপনারা বলেন তো, এখানে সিএ যে পড়তে আপনারা এসছেন, আপনাদের এই সিএ এর ফিউচার নিয়ে আপনাদের কার কি নলেজ আছে একটু যদি শেয়ার করতেন, কি ধারণা আছে? সিএ পড়াশোনা করলে, কোয়ালিফাই করলে কি অবস্থা, আপনার ফিউচারে কি হবেন বা কি সুযোগ সুবিধা আছে, অথবা আপনি যদি জাস্ট কোর্স কমপ্লিট করেন তাহলে কি বেনিফিট আছে, অথবা যদি আপনি পার্টলি কোয়ালিফাইড হন সেক্ষেত্রে কি বেনিফিট আছে, একটু যদি কেউ শেয়ার করতেন। কারণ আপনি কোন একটা কাজ করলে এটার আলটিমেট রেজাল্টটা যদি আপনি না জানেন বা এটা বেনিফিটটা না জানেন, তাহলে সেটা আপনার জন্য কি ডিসিশনটা সঠিক বলে মনে হবে বা এতটা লুক্রেটিভ মনে হবে কিনা বলুন তো? না স্যার। মনে হবে না। তাহলে আপনারা একটু যদি বলেন যে, যদি কেউ চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে কোয়ালিফাই করে, অ্যাসোসিয়েট চার্টার অ্যাকাউন্ট হিসেবে সে প্রতিষ্ঠিত হয়, তাহলে তার ডে ওয়ানে তার মার্কেটে কি সুবিধা থাকবে বা কি বেনিফিট সে পাবে, জানা আছে? না স্যার, মার্কেটে ওইরকম জানা নেই স্যার। মার্কেটের ডিমান্ড কেমন, বা আপনার জন্য কি ধরনের জব অপেক্ষা করবে যদি আপনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে কোয়ালিফাই করতে পারেন? স্যার, প্রথমত যদি আমরা যারা কোয়ালিফাই করবে তাদের ফার্স্ট একটা হচ্ছে যে স্যার, চাকরির জন্য ওইরকম হয়তোবা চাকরির পিছে ছুটতে হবে না। যেমন ধরেন স্যার, আমাদের যারা সরকারি চাকরির পিছে ছুটি বা যে কোনো চাকরির পিছে ছুটতে স্যার অনেক স্ট্রাগল, আর এই স্ট্রাগলটা স্যার একাডেমিক পড়াও করতে হয়, প্লাস চাকরির জন্য বাহিরের পড়াও করতে হয়। বাট যদি আমরা সি এর এখান থেকে স্যার কোয়ালিফাই হইতে পারি, তাহলে স্যার হয়তো বা যতটুকু জানছি সিনিয়রদের কাছ থেকে বা ইউটিউব ঘেটে বোঝা যায় যে স্যার আমাদের হয়তো বা চাকরির জন্য এরকম ছুটতে হবে না, হয়তো বা ওকে, আশানুরূপ ভালো কিছু পাবো স্যার। বুঝতে পেরেছি। আসলে সিএ প্রফেশন এটা তো আর একাডেমিক কারিকুলাম না, তাই না? জি স্যার। এটা হচ্ছে প্রফেশনাল একটা ডিগ্রি। এইখানে আপনার এই পড়াশোনার সাথে অন্যান্য তো অনেক আপনার অ্যাকাউন্টেন্সি প্রফেশন আছে, সেগুলোর সাথে সি এর তফাৎটা কি, মানে পার্থক্যটা কি মেজর? যেমন আপনার এসএসসি আছে, আপনার কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি আছে, তাই না? জি স্যার। ওগুলোর সাথে এইটার তফাৎটা কি? আসলে স্যার ওইরকম জানা নাই এসপিসিএ স্যার। এবং সিএমএ যারা স্যার তারা হচ্ছে অডিট করতে পারে না, লিস্টেড কোম্পানি অডিটর হিসেবে তারা মানে এঙ্গেজ হতে পারে না আর কি, বাট একজন সিএ কোয়ালিফাই করতে পারে। আচ্ছা, এখন বলেন তো, আইসি সিএমএ বলেন বা আপনার এসিসিএ বলেন, তো তারা কোয়ালিফাই করার পর তাদের মার্কেট যে ভ্যালু, সেই তুলনায় সি এর ভ্যালু কম্পেয়ার করলে কি, কোনটা ভালো মার্কেট ভ্যালু? স্যার, বাংলাদেশের পার্সপেক্টিভে স্যার সি এর ভ্যালুটা বেশি দেওয়া হয় অন্যান্য গুলোর তুলনায়। এটা শুধু বাংলাদেশ না, এটা ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ওয়াইডই সি এদের, সিএ সিপিএ এদের কি আপনার ভ্যালুটা বেশি। কারণ হচ্ছে অন্যান্য যেই প্রফেশন আছে অ্যাকাউন্টেন্সি, সেগুলাতে আপনার ওই যে আপনার 3 ইয়ার্স যে আর্টিকেলশিপ পিরিয়ড, এই যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেইটা অন্য প্রফেশনে নাই। আইসিএমএ তে কি 3 বছরের এই আর্টিকেলশিপ করতে হয়? আচ্ছা। তাহলে তার কি প্র্যাকটিক্যাল কাজ করার ওই নলেজটা হয়?
এক্সপিরিয়েন্সটা হয়? না স্যার। হয় না। এই একাডেমিক পড়াশোনা তো অন্যান্য প্রফেশনও আছে, অন্যান্য একাডেমিক প্রফেশন আছে, কিন্তু এই যে প্র্যাকটিক্যাল কাজ করার বা নলেজ গ্যাদার করার যে সুযোগটা, এটা অন্য কোথাও নাই বলেই আসলে এই মার্কেট ভ্যালুটা এত বড় গ্যাপটা হয়। এখন একজন বলেন তো দেখি, একজন চার্টার অ্যাকাউন্ট হিসেবে কোয়ালিফাই করলে বাংলাদেশের মার্কেটে সে কোন লেভেলের পজিশনে জবে জয়েন করবে এবং তার আহ, সর্বনিম্ন স্যালারি কেমন হবে? স্যার এক্সিকিউটিভ এবং সর্বনিম্ন স্যালারি 1 লাখ। এক্সিকিউটিভ, গ্রেট। আচ্ছা, আর কারো কোনো নলেজ? স্যার এরকমও তো শুনেছি যে স্যার 2 লাখ প্লাস স্যালারি শুরু হয় আর আপ টু ইনফিনিটিভ বা সর্বোচ্চ শেয়ার দ্বারা, এরকম স্যার শুনেছি যে একটা সময় মানে আহ, যখন এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে স্যার, তখন কোম্পানির শেয়ারটাও হয়তো কিছুটা শেয়ারও 1% আচ্ছা, 2% এরকম কিছুটা ওকে, শেয়ারও দেওয়া হয় বুঝতে নাকি? পেরেছি। এখন আপনি বলেন, এই যে একটু আগে একজন বললেন যে এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ তো একজন একেবারে এন্ট্রি লেভেলে বিবিএ এমবিএ করেও তো এক্সিকিউটিভ হিসেবে জয়েন করে, রাইট? চার্টার অ্যাকাউন্ট হিসেবে কি ওই এন্ট্রি লেভেলে শুরু করবে? নো স্যার, এন্ট্রি সে লেভেলে তো না। মিনিমাম এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার অথবা সিএফও, ওইরকম লেভেল, ওই পজিশন গুলোতে সে কি করবে? জয়েন করবে। এবং তার স্যালারি রেঞ্জ, এটা এখন 1,50,000 অ্যাবভ স্টার্টিং হয়। এটা ম্যান টু ম্যান বা তার পার্সোনাল ক্যাপাসিটির কারণে কারো 2 লাখ, তার বেশি হয়, কারো 1.5 লাখ, কারো 1,40,000, এরকম এরকম রেঞ্জে হয় ইনিশিয়ালি। তো এইটা আসলে ডিপেন্ড করে, আপনি মনে করেন একই ভার্সিটি থেকে যদি পড়াশোনা করেন এবং ফার্স্ট সেকেন্ড থার্ড, ওই তিনজনের মধ্যেও তো কাজের কোয়ালিটি বা নলেজের কোয়ালিটি গ্যাপ হয় না স্যার? জি স্যার। এখন মনে করেন জাতীয় দলে খেলায় চান্স পেলেন সবাই, আপনারা 20 জন পেলেন বা 10 জন পেলেন, সেখানে যাওয়ার পর ইনিশিয়াল রিকগনিশনটা তো জাতীয় দলে আপনি অন্তর্ভুক্ত হলেন, দেন এরপরে আপনার অবস্থানটা কিসের উপর নির্ভর করে? আপনার ইনিশিয়াল রিকগনিশনের উপর, না পরবর্তীতে আপনার পারফরমেন্সের উপর? অবশ্যই পারফরমেন্সের পারফরমেন্সের উপর। উপরে। ঠিক তাই, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্টার্ট করবে কোন লেভেল থেকে, এটা মোটামুটি একটা বেঞ্চমার্ক আছে। কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে একজন 2 বছরের মাথায় যে লেভেলে চলে গেছে, আরেকজন ওই 10 বছরও সে জায়গায় যেতে পারবে না। এটা ম্যান টু ম্যান ভেরি করবে, তার পারফরমেন্স ক্যাপাসিটি এক একজনের এক এক রকম, তাই না? জি স্যার। তো আমরা যদি মিনিমাম থ্রেশহোল্ডটা ধরি, এটা অন এন এভারেজ, এটা হচ্ছে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের তার স্যালারি রেঞ্জ ইনিশিয়ালি পাস করলেই তার এটা 1,50,000 এরকম রেঞ্জে অন এন এভারেজ হয়, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ঠিক আছে, তাহলে এটা ধরলাম হচ্ছে কি আমাদের সর্বোচ্চ লেভেল, মানে আমাদের সি এর কয়টা লেভেল? 3টা স্যার। 3টা। তাহলে 3টা লেভেল কমপ্লিট করে কোয়ালিফাই করলে দেন আমরা মার্কেটে 1,50,000 প্লাস সাথে কার ফ্যাসিলিটি, আবার কোন কোন কোম্পানিতে হয়তো আপনার ফার্নিশ ফ্ল্যাট লাইট এরকম থাকতে পারে, হ্যাঁ। এটা হলো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে। যদি তাহলে তার আগে আরো 2টা লেভেল আছে। প্রথম লেভেল হচ্ছে আপনার কি, যদি আমি কোনো লেভেলই পাস না করি, জাস্ট কোর্স কমপ্লিটেড, তাই না, আর্টিকেলশিপ করলাম, এটা একটা লেভেল ধরতে পারি, এক ক্যাটাগরি ধরতে পারি। ক্যাটাগরি 1, 2 তে ধরলাম যে হ্যাঁ, কোর্স কমপ্লিটেড এবং একটা লেভেল পাস করেছে, সার্টিফিকেট লেভেলটা পাস করেছে, তাহলে কি এটা ক্যাটাগরি 2। দেন যদি আমরা কি প্রফেশনাল লেভেল পাস করেছি, তাহলে আমরা ক্যাটাগরি 3। আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে ক্যাটাগরি 4। আর যদি এফসিএ হয়ে যায়, সেক্ষেত্রে ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট হয়ে যায়, তখন আমরা ক্যাটাগরি 5 যদি ধরি, এরকম 5টা লেভেল ধরি, তাই না? জি স্যার। তো এখানে যেটা ফার্স্ট লেভেল, যে আপনি জাস্ট শুধুমাত্র কোর্স কমপ্লিট করেছেন, ওই যে ভাই বলেছেন যে বা যে স্যার বলেছেন যে জবের জন্য ছুটতে হবে না, এটা কিন্তু শুধুমাত্র যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেই তা না। আমাদের সিএ প্রফেশনের একজন আর্টিকেল স্টুডেন্ট, যেটা যিনি জাস্ট ক্যাটাগরি 1-এ আছেন, ওনারও জব নিয়ে টেনশন নাই যে কোর্স কমপ্লিট করার পর জব পাবো কিনা, ওই আনসার্টেনিটি নেই, আপনি জব পাবেন। কিন্তু জবের লেভেলটা এক একজনের এক এক রকম হবে, কারণ এক একজন এক এক লেভেলে কাজ শিখেছে, এক একজনের এক এক ধরনের পারফরমেন্স, রাইট, ক্যাপাবিলিটি জি এক এক স্যার। রকম। কিন্তু
এটার একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে, সেটা হচ্ছে যে আপনি কোর্স কমপ্লিট করলে, জাস্ট কোর্স কমপ্লিট করলে 30,000 প্লাস মাইনাস দিয়ে স্টার্ট করে। ওই 30,000টা কারো ক্ষেত্রে 40-50ও হয়ে যায়, নির্ভর করে তার ক্যাপাসিটির উপর, তার নলেজের উপর, এক্সপিরিয়েন্সের উপর। ঠিক আছে, এটা এটা হলো কি আপনার। শুধু স্যার ওই 3 বছরের যে আমরা জি, আর্টিকেলশিপে আর্টিকেলশিপ ফার্মে পরে। থাকার পরে? জি জি, রাইট। আর যদি স্যার এই সিএল থেকে 7টা সাবজেক্ট বা তারও বেশি হ্যাঁ, যদি কেউ কমপ্লিট করে সেই যদি ক্ষেত্রে আপনি স্যার কিরকম? সার্টিফিকেট লেভেলটা করেন তাহলে তো আপনি ক্যাটাগরি 2 তে চলে যাবেন। কোথায় চলে যাবেন? ক্যাটাগরি 2 তে। 2, সেই ক্ষেত্রে আপনার স্যালারিটা স্টার্ট হবে মিনিমাম 40 দিয়ে, মিনিমাম 40। 40 দিয়ে শুরু হবে। এই ক্ষেত্রে কারো 50, কারো 60ও হবে। এটা ভেরি করবে তার পারফরমেন্স ক্যাপাসিটির উপর। এরকম অনেকে স্যার আছে জাস্ট কোর্স কমপ্লিটেড, সেও 70,000 দিয়ে শুরু করেছে, কারণ তার ওই লেভেলে কি আছে, এক্সপার্টাইজ আছে, সে ওই লেভেলে তার নলেজ বেস তৈরি করেছে। তাহলে আমরা ক্যাটাগরি 2 পর্যন্ত আলাপ করলাম, রাইট? তাহলে জি স্যার। ক্যাটাগরি 1 এর মিনিমাম থ্রেশহোল্ড হচ্ছে 30, ম্যাক্সিমামটা এটা 40, 45, 50 এরকম হতে পারে। তাহলে আমরা শুধু মিনিমামটা মনে রাখি, রাইট? ক্যাটাগরি 1 হলে ক্যাটাগরি 2 হচ্ছে মিনিমাম 40 বা 50, এই রেঞ্জে, 40 থেকে 50 এই রেঞ্জে হয়। দেন ক্যাটাগরি 3, যে সেকেন্ড লেভেল পাস করলো, প্রফেশনাল লেভেল, সেক্ষেত্রে এটা 70, 80, 1 লাখও হতে পারে। এটা সাবজেক্ট টু তার জব এক্সপিরিয়েন্স, অথবা অনেকে দেখা যাচ্ছে যে কোর্স কমপ্লিট করার পরে সে 1-2 বছর জব করেছে, তারপর সে 2টা লেভেল কমপ্লিট করেছে, তাহলে তার তখন কি স্যালারি রেঞ্জটা ওই 1 লাখের কাছাকাছি হয়ে যায়। ঠিক আছে, আর কোয়ালিফাই করলে তো বললামই। তাহলে এই যে থ্রেশহোল্ডটা, তাহলে 30, 40 থেকে 50, 70, 80, দেন হচ্ছে কি 1,50,000 এরকম যদি ধরেন। আর এফসি এটা বললামই না, এটা বাকিটা আপনার, আপনি কতটুকু পর্যন্ত যেতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করবে। তাহলে এই যে অবস্থাটা, এই নলেজটা কি আপনাদের কারো ছিল কিনা, যা যা আলোচনা করলাম? স্যার এতটা ক্লিয়ার ছিল না আপনি যতটা বললেন। স্যার আর একটা প্রশ্নটা হচ্ছে এফসিএ হলে কিরকম স্যার? এফসিএ হলে এখন মনে করেন, কেউ কেউ এফসিএ হয় 10 বছরে, কেউ কেউ হয়, মানে মিনিমাম 5 ইয়ার্স লাগে, হ্যাঁ, কেউ কেউ হয় 8 বছরে, আর কেউ সারা জীবনও এফসিএ তার রিকগনিশনটা নেয়নি, বা তার যে রিকোয়ার্ড সিপিডি, ওই প্রফেশনাল তার যে ইয়েগুলো সিপিডি ক্রেডিট আওয়ার, সেগুলো সে অ্যাভেল করে না, সেজন্য হয় নাই। শুধু এফসিএস সার্টিফিকেটটা হওয়া মানেই যে এটা আপনাকে আপনার জবে স্যালারি বাড়িয়ে দিবে তা না। জবে স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হবে বা আপনার পজিশন বাড়বে, এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার ক্যাপাসিটির উপর। ওই ইনিশিয়াল যে 1.5 লাখ দিয়ে আপনি শুরু করলেন, এইটা আপনাকে এই চার্টার অ্যাকাউন্ট হিসেবে আপনার রিকগনিশনটা, এরপরে তো কারো 20 লাখ, কারো 20 লাখের সাথে আপনার কি আছে, কোম্পানি আদার প্রফিট শেয়ারিং আছে, ফ্যাসিলিটিস। অন্য ফ্যাসিলিটিস আছে, এগুলো তো থাকেই। কার ফ্যাসিলিটি তো অবশ্যই থাকবে, হ্যাঁ। দেখা যাচ্ছে কোম্পানির প্রফিট শেয়ারিং আছে, এরকম নানান ধরনের থাকতে পারে। তো এইটা ডিপেন্ড করে আপনার ক্যাপাসিটি, আপনি কোন লেভেলে নিয়েছেন। বুঝতে পারছি কিনা স্যার? জি জি স্যার। স্যার। স্যার আপনি এখন তো স্যার জব আপ- মার্কেটের আপনি কথা বললেন। আপনি এখন আপনার গোল ঠিক করবেন যে আপনি কি আহ সিএ পড়তে এসে আপনি কি আপনার অফিসে যাওয়া আসা বা আপনার দৈনন্দিন কাজগুলো আপনি কি গাড়িতে এসে যাওয়া করবেন, না লোকাল বাসে উঠে করবেন, নাকি সিএনজিতে যাবেন, না রিক্সায় যাবেন। এটা ডিপেন্ড করবে কি আপনার গোলের উপর, এবং আপনি সেটার উপর নির্ভর করে আপনার যে টার্গেট ওরিয়েন্টেড আপনার কাজটা আপনি করছেন কিনা, পড়াশোনা ঠিক মতো করছেন কিনা, কাজ শিখছেন কিনা। ক্লিয়ার স্যার? জি স্যার। জি স্যার। এখন সিএ পড়তে এসে এক একজনের কি হয়, এক এক ধরনের নলেজ থাকে, এক এক ধরনের কি সে তার আগে থেকে বিভিন্ন জন থেকে শুনে অনেক ধরনের তথ্য তার মাথায় থাকে। এখন বলেন তো, আপনারা যে সিএ পড়তে এসছেন, সিএ কোয়ালিফাই করে যেরকম চার্টার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে সিএ পড়তে আসছেন, এরকম কজন আছেন? আমি একজন। আর স্যার আমার বড় স্যার ভাই প্রফেশনাল স্যার লেভেলে আছে। স্যার আমিও স্যার আছি স্যার আমার তাহলে স্যার মানে আমার বুঝতে পারছি যে 4-5 জন আছেন, এই তো। জি স্যার। এখন বলেন তো, এই স্যার 4-5 জনের মধ্যে সবাই বলেন তো, সব কেউ স্যার কি একটা আপনাকে, কোম্পানি বেশি বলে স্যার। স্যার বুঝলেন? সব মানে যারা সিএ হয়ে গেছেন, মানে হুম। এসিও পর্যায়ে আছেন, যেই বড় ভাইরা আছেন, তারা সবাই একটা কথাই বলে যে 3 বছর তোমার জীবন থেকে সবকিছু হারায়া যাইতে হবে,
আচ্ছা, আমি ওখানে আসতেছি স্যার, একটু ওয়েট করেন, আমি ওখানে আসতেছি। আমি জাস্ট কিছু জিনিস জানার জন্য সবার, এই 4-5 জন বলেন তো, যারা চার্টার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবা তাদেরকে জানেন, ওইভাবে আসছেন? কোন চার্টার অ্যাকাউন্ট কি আপনাকে বলেছে যে সিএ পাস করা যাবে না, বা এটা কঠিন, এটা সম্ভব না একেবারে, এটা অ্যাচিভ করা যাবে না, এরকম বলেছে কেউ? না স্যার, একদমই কেউ বলেনি স্যার। আচ্ছা বলেন, সবাই এবার বলছে আসেন মানে স্যার বাকি যারা আছেন। করতে বলছে। বাকি যারা আছেন তাদেরকে কি কেউ এরকম বলেছে যে সিএ পাস করা যায় না, অনেক সময় লাগে, এটা কঠিন, এটা সম্ভব না, এরকম কাউকে কি কেউ বলেছে না স্যার, অন্যদেরকে? এরকম বলিনি স্যার, আমি তো আরো আর্টস থেকে আসছি স্যার। দেখবেন আপনি ফার্মে আসলে এবং সিএ পড়া শুরু করলে, আপনি কি যেই বড় ভাই জীবনে পরীক্ষা পাশ করে নাই, হ্যাঁ, আপনি কি তার পিছনে হাঁটবেন, না যে ভালো করতেছে পড়াশোনা করতেছে তার পিছনে হাঁটবেন? যে পড়াশোনা করছে, যে ভালো করছে, তার পিছনেই স্যার। তো আপনি যদি মনে করেন যে বারবার পরীক্ষা দেওয়ার ফেল করে, আর তার অ্যাডভাইস নিয়ে আপনি মনে করেন যে পাস করা যাবে না, আপনার বইপত্র ওই শেলফের উপর রেখে দেন, তাহলে আপনি কি সঠিক রাস্তায় আছেন? স্যার নাই। তো এটা যেটা হয়, যিনি নিজে পারে নাই তিনি অন্যদেরকে কি করবে, ডিমোটিভেট করবে, এটাই স্বাভাবিক। আর যে স্যার কোয়ালিফাই করতে পারে তার তো ওই লেভেলে কি এক্সপার্ট নলেজটা যায় নাই, সে আপনাকে তাহলে অ্যাডভাইস করবে কিভাবে? ব্যাপারটা তো তাই নাকি? জি স্যার। তো তো আমাদের যেটা করতে হবে, আপনি যে ফার্মেই থাকেন, ফার্মে না থাকলেও যেহেতু আপনার প্রি আর্টিকেল শিপ, ফার্মে না থাকলেও কোনো সমস্যা নাই, আপনি আইসিবিতে লাইব্রেরিতে আসবেন, অথবা সিএ পরে ভালো করছে এরকম খোঁজ খবর নিয়ে আপনি তাদের সাথে কানেক্টেড থাকবেন। হ্যাঁ, এতে হবে কি আপনার পাশ করার চান্সটা বেড়ে যাবে, এবং যখন সিএ পড়তে আসবেন আপনাকে ওরকম সিএ পরে এরকম লোকজনের সাথেই ম্যাচে উঠতে হবে, বা যেখানে থাকবেন ওখানে। তো আপনি যদি ব্যবসায়ী বা ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়ের সাথে ওঠেন, তাহলে আপনার পড়াশোনার ওই পরিবেশটা কি থাকবে? না স্যার। থাকবে না। আপনাকে সিরিয়াসলি পড়াশোনা করে এরকম টিমের সাথেই রুমমেট বানাতে হবে, তাই না? জি স্যার। এক। আরেকটা হচ্ছে, বাকি ক্লাসগুলোতে ধাপে ধাপে আপনাদেরকে বলবো যে আসলে সিএ পড়তে গেলে কিভাবে আপনি আপনার লাইফটা সেট করলে সিএ পাসটা আপনার অনেক সহজ হয়ে যাবে। ওকে, আজকে যেহেতু আমাদের অন্যান্য ক্লাস আছে, আমি জাস্ট আজকে 15 মিনিট এখানে আপনাকে দিলাম, একটা জাস্ট থট দিলাম যে আপনি যদি না জানেন যে আমি এখান থেকে যদি এই রেসে একটা প্রতিযোগিতায় জয়েন করলাম, প্রতিযোগিতায় কোয়ালিফাই করলে আমি কি অ্যাওয়ার্ড পাবো, এটা যদি আমি না জানি, যদি আমাকে বলে যে আমাকে $10 লক্ষ কি করবে, $1 মিলিয়ন কি করবে, প্রাইজ দিবে, ওইটার জন্য আমি যে এফোর্ট দিব, আর আমাকে যদি বলে যে 10,000 টাকা দিবে, আমি সেই পরিমাণ এফোর্ট কি 10,000 টাকার জন্য দিব? না স্যার। না স্যার। দ্যাট মিনস আপনার যে বেনিফিটটা আপনি পাবেন সেটা আপনার জন্য কতটা লুক্রেটিভ, বা ওইটা আপনার জন্য কতটা ইয়ে রাখে, কি বলে এটাকে, এটাকে কি বলবো, প্রায়োরিটি রাখে, সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি ওটার জন্য কতটুকু সময় দিন। আপনার কাছে যদি 3টে কাজ থাকে, একটা কাজে যদি দেখা যায় যে না, বাকি 2টা কাজের 100 টাইমস আপনি বেনিফিট পাবেন, আপনি কোন কাজটাকে প্রাধান্য দিবেন? যেই কাজটাতে সর্বোচ্চ বেনিফিট পাওয়া যাবে নাকি? জি স্যার। তো আপনি যদি নাই জানেন যে সিএ পড়তে আসলে আপনার গোলটা কি, আপনি কোথায় যাবেন? আচ্ছা, আমি তো একটু আগে আপনার ফিনান্সিয়াল বেনিফিটটা বললাম। এই যে যারা কোর্স কমপ্লিট করে বের হয় ফার্স্ট ক্যাটাগরি, ওরা ম্যাক্সিমামই জয়েন করে এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ এই লেভেলে। ওকে, যারা সেকেন্ড ক্যাটাগরিতে থাকে তারা জয়েন করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ডেপুটি ম্যানেজার লেভেল থেকে। দ্যাট মিনস আপনি যখন কোর্স কমপ্লিটের সাথে একটা লেভেল পাস থাকবে, তখন আপনার ডেজিগনেশনের সাথে একটা অ্যাসিস্ট্যান্ট হোক আর ডেপুটি ম্যানেজার শব্দটা থাকবে, রাইট? কিন্তু শুধু কোর্স কমপ্লিট হইলে কিন্তু আপনি ম্যানেজার হিসেবে জয়েন করার ওই স্কোপটা হবে না। ছোট কোম্পানিতে যদি জয়েন করেন একদম, বা ছোট প্রতিষ্ঠানে, সেগুলোতে হয়তো ওরা ওই ম্যানেজারের পজিশন কি ওটা বোঝো না, ও আপনাকে দিবে। কিন্তু আপনার ম্যানেজারিয়াল পজিশনটা শুরু হবে কি একটা লেভেল পাস করলে, ঠিক আছে? আর যখন আপনি সেকেন্ড লেভেল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি ফুল ম্যানেজার।
অথবা সিনিয়র ম্যানেজার হিসেবেও আপনি জয়েন করবেন, অথবা যদি এক্সপিরিয়েন্স হন সেক্ষেত্রে আপনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবেও জয়েন করতে পারেন। তাহলে এই যে অবস্থাগুলো আপনি চিন্তা করেন, আপনি চার্টার্ড অ্যাকাউন্ট হলে আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা ফিনান্স ডিপার্টমেন্টের হেড অফ অ্যাকাউন্টস হিসেবে আপনি জয়েন করবেন, ওই ডিপার্টমেন্টের হেড হিসেবে। আর যদি কোর্স কমপ্লিট করেন, আপনি শুরু করুন ওই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একজন জুনিয়র অফিসার হিসেবে। তাহলে এই দুইটার মধ্যে তফাৎটা কি? একজন হলো একদম টপ পজিশনে, একজন হচ্ছে একটা বিল্ডিং এর টপ ফ্লোরে, আরেকজন কোথায়? গ্রাউন্ড ফ্লোরে। পার্থক্যটা কি বোঝা যাচ্ছে স্যার? জি স্যার। তা আমরা কোথায় আমাদের টার্গেট থাকবে, টপে না গ্রাউন্ডে? স্যার টপে টার্গেট থাকবে ইনশাল্লাহ। তো টপে থাকতে হলে ওইটার জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। কি করতে হবে? স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে 3টা বছর আপনার জীবন থেকে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে জাস্ট আপনি স্ট্রেট আপনার পড়াশোনা, কাজ, ফার্মের কাজ, পড়াশোনা, এর বাইরে অন্য কিছু নাই। আপনার এই গেট টুগেদার, ওইখানে আড্ডা দিতে যাওয়া, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, আপনার ওই সোশ্যাল মিডিয়ায় থাকা, ফেসবুকিং, তারপর চ্যাটিং করা, এগুলা থেকে কি করতে হবে? একেবারে নিজেকে দূরে রাখতে হবে। 3 বছরের জন্য দায় মুক্তি নিতে হবে। ওকে, দেন 3 বছর পরে দেখবেন যে আপনার লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি নিজে প্রতিষ্ঠিত না হতে পারেন, তো আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আপনার সাথে এতদিন খাতির করে চলছে, তারা কি আপনাকে সেই মূল্যায়নটা 5 বছর পরে করবে? না স্যার। করবে না। কিন্তু যদি আপনি একটা জায়গায় পজিশনে পৌঁছান, মনে করেন আপনি নিজে যদি সাঁতার না জানেন, আপনার ভাই বোন কেউ যদি বা আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি পানিতে পড়ে, আপনি কি তাকে ওই পানি থেকে বাঁচাতে পারবেন? না স্যার। এটা দিয়ে বুঝাচ্ছি যে আপনি যদি নিজের অবস্থান শক্ত না হয়, আপনি আরেকজনকে হেল্প করতে পারবেন, আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। মানে আপনি যদি 30,000 স্যালারি দিয়ে জয়েন করেন, এটা দিয়ে আপনি কি বিয়ে শাদী তো করবেন, তাহলে এটা দিয়ে ঢাকা শহরে একটা 2টা রুমের বাসা, দেন খাওয়া দাওয়া প্লাস মা বাবা সহ, আপনার কি মনে হয় 30,000 সম্ভব? না স্যার। সম্ভব না। তাহলে আপনি তাহলে মিনিমাম কত লাগবে? 50 বা 70 লাগবে, রাইট? মিনিমাম। জি স্যার। ওইটা হইতে গেলে তো আপনাকে মিনিমাম একটা 2টা লেভেল পাস করতে হবে, এটা কি? জি স্যার। এখন আপনি যদি মনে করেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন, তাহলে আপনি মাসে যদি 2 লাখ টাকা ইনকাম করেন, আপনার খরচ যদি মান্থলি আপনার ইনিশিয়ালি হয়তো 60-70 হাজার টাকা বা 1 লাখ টাকা থাকে, আরো 1 লাখ টাকা তো আপনার সেভিংস থাকবে, থাকবে না? জি স্যার। তো চাইলে কি এটা দিয়ে আপনি আপনার ফ্যামিলি বা এক্সটেন্ডেড ফ্যামিলি বা আত্মীয় স্বজনকে হেল্প করতে পারবেন না? জি স্যার অবশ্যই পারবো। পারবেন। কিন্তু যদি আপনার স্যালারি হয় 30,000, এটা দিয়ে আপনি নিজে চলবেন না, মা বাবাকে দিবেন না, ফ্যামিলিকে দিবেন না, ওই আপনার আত্মীয় স্বজনকে দেখবেন, কি করবেন? কিছুই করা যাবে না স্যার। এইভাবে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আহ, আমার এখানে আমি যেই স্যাক্রিফাইসটা করছি, এইটা আমাকে কত দূর আগায় দিচ্ছে। এতে কি কোনো লস আপনার হচ্ছে না? আপনার আহ, মনে করেন আপনি প্রতি মাসে যদি 2 লক্ষ টাকা ইনকাম করেন, 10 বছর ইনকাম করেন, আর 30,000 টাকা করে যদি আপনার মরার আগ পর্যন্ত 60 বছর সার্ভিস দেন, তাও কি সমান হবে? না স্যার। তাহলে কচ্ছপের মতো চলাফেরা করে তো লাভ নেই, বা তেলাপোকার মতো বেঁচে থেকে তো কোনো লাভ নেই, আছে? আপনার না যেটুক স্যার। সিএ পড়ার জন্য যেটুক মিনিমাম কোয়ালিফিকেশন দরকার ছিল, সেটা আছে বলেই তো আপনি সিএ তে এডমিশন নিয়েছেন, নাকি? জি স্যার। জি স্যার। এখন বাকিটা হচ্ছে কি, এখান থেকে আপনি এই বাকি 3 বছর পিছনের আপনার কি অ্যাচিভমেন্ট, এটার সামনে আর কোনো ভ্যালু নাই, এখন জিরো। ওটা কি? জিরো। আপনার এখন জীবনে জিরো থেকে শুরু। এই 3 বছর আপনি কি অ্যাচিভ করবেন, এটাই আপনাকে আগায় দিবে। আর এই আগানোর জন্য সবার জীবনে কেউ না কেউ কি পথ প্রদর্শক অথবা মেন্টর থাকতে হয়। কি করতে হয়? মেন্টর দরকার স্যার। মেন্টর দরকার। এবং মেন্টর হতে হয় সেরকম মেন্টর, ওরকম আপনার জন্য পারফেক্ট মেন্টর লাগবে। ঠিক আছে? যে আপনাকে রিয়েলি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য সে আপনাকে কি করতে পারবে? হেল্প করতে পারবে। এটা এই ক্লাসের সময় নিয়ে এটা বলার পিছনে কারণ হচ্ছে, আপনি জাস্ট আমি দেখি অনেক স্টুডেন্ট কি করে, সিএ পড়তে আসছে, ফার্মে রেগুলার আসতেছে যাচ্ছে, মানে তার শরীরের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা মনে হচ্ছে একটা স্লো মুভিং আইটেমের মতো, স্লথের মতো চলাফেরা করতেছে, একটা শামুকের মতো চলাফেরা করতেছে। কিন্তু সে যদি জানতো যে
ওই টার্গেটটা তার প্রতিনিয়ত তাকে মনে করে দিতে, না আমাকে এটা অ্যাচিভ করতে, আমাকে এটা অ্যাচিভ করতে, আমাকে এটা অ্যাচিভ করতে হবে, তাহলে কি তার বডি ল্যাঙ্গুয়েজ এটা হবে? না স্যার। আর আপনাকে যেটা করতে হবে, একটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা কলেজে প্রত্যেক দিনের স্কুলে ক্লাসের জন্য 40 মিনিটস হোক বা 50 মিনিটস হোক, প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে টাইম রুটিন থাকে না? জি স্যার। সিএ পাস করতে হলে ওরকম প্রাইমারি স্কুলের মতো রুটিন করে কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার পড়বো, কয় পেজ পড়বো, ওইরকম সহ হিসাব করে যদি আপনার প্ল্যান করে যে হ্যাঁ এই 10 দিনে বা এই 7 দিনে বা এই 15 দিনে আমার এই সাবজেক্ট শেষ হবে, এভাবে এভাবে শেষ হবে, রুটিন অনুযায়ী যদি ধরে আপনি পড়াশোনা করেন ফিক্সড, তাহলে দেখবেন যে আপনি পাস করবেন। এখানে আপনাকে অনেক মেধাবী ফার্স্ট ক্লাস ফার্স্ট সে এসে ফেল করতেছে, কিন্তু যে মোটামুটি মডারেট পড়াশোনা করছে কিন্তু সে এখানে এসে পরিশ্রম করছে, সে পাস করে যাচ্ছে তার আগে। কেন? কারণ হচ্ছে তাকে এটা কনসিস্টেন্টলি সে পড়াশোনা করছে। বুঝতে পারছি স্যার? জি স্যার। আপনাদের কয়জনের এরকম ফিক্সড রুটিন আছে বলেন তো পড়াশোনার জন্য? একদম মনে করেন যে হ্যাঁ আমি ডেইলি 6 ঘন্টা পড়বো বা 5 ঘন্টা পড়বো, এতটা থেকে এতটা পর্যন্ত আমার এই সাবজেক্ট এই চ্যাপ্টার, শনিবার রবিবার এটা, এভাবে করে রুটিন করে কার আছে? কারো আছে? স্যার এরকম তো আসলে স্যার প্ল্যান করা নাই। এমনি স্যার প্রত্যেকদিন যেই সাবজেক্ট ধরি তার 2 থেকে 3টা চ্যাপ্টার শেষ এটা করার ট্রাই এটা হলে করি। আপনার পাস করতে অনেক সময় লাগবে। এটা হলে কি হবে? আপনার পাস করতে অনেক সময় লাগবে। কারণ স্যার কারণ ফার্মের পরে স্যার আর সময় করে উঠতে পারি না, কারণ ফার্ম থেকে আসার পরে আপনি স্যার যদি মনে এই ক্লাস করেন যে করার পরে দুই ফার্মের ঘন্টা পরে সময় পাই। তা করেন, ক্লাস তো আর সারা জীবন থাকবে না, ক্লাস তো এই এক দেড় দেড় মাসই তো থাকবে নাকি? জি স্যার। হ্যাঁ, কিন্তু ওই আপনি যেটা বললেন ফার্ম থেকে আসার পর সময় পান না, আপনি যখন 2 দিন পর চাকরি করবেন তখন সময়টা কোত্থেকে আনবেন? ফার্মের সময়টা হচ্ছে আপনার জন্য সবচেয়ে কি উৎকৃষ্ট সময়। জবে যাওয়ার পর পরীক্ষার দিনও আপনি ছুটি পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই। ক্লিয়ার স্যার? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তারপরে আপনি বিয়ে শাদী করবেন, ফ্যামিলির এঙ্গেজমেন্ট বাড়বে, ফ্যামিলির আপনার প্রতি চাহিদা বাড়বে, তখন আপনি সময়টা বাইর করবেন কোত্থেকে? তখন কাউকে কিছু বলার নাই, কারণ আপনি আপনার এই স্বর্ণালী সময়গুলা হেলায় নষ্ট করছেন, যেটার খেসারত আপনাকে বাকি সারা জীবন দিতে হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমি যে কথাগুলো বললাম এগুলো একটু মনোযোগ শুনবেন এবং এটা আমল করবেন, তাহলে দেখবেন যে আপনাদের পাস করার জন্য ই হবে। হ্যাঁ, পড়াশোনা করতে গিয়ে যদি তাদের কারো কোনো পড়াশোনা রিলেটেড প্রবলেম হয়, আপনি আপনার সিনিয়রকে জিজ্ঞেস করেন, সিনিয়র না হলে ফার্মের ম্যানেজারকে জিজ্ঞেস করেন, ফার্মের ম্যানেজার না হলে পার্টনার পর্যন্ত যান। ঠিক আছে? আর যদি কোনো পার্টনারও আপনাকে হেল্প না করে, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। কি বুঝতে পাটনা পারছি? পর্যন্ত তো এত দূর তো যাওয়া যায় না স্যার। কেন যাওয়া যায় না বলেন তো? আপনি চাইলে সব সম্ভব। আমি তো আমার ফার্মে আমি অফিসে ঢুকি 8টায়। কয়টায় ঢুকি? তাই স্যার। 8টায়। কেন ঢুকি? কারণ ওই যেই সব স্টুডেন্টরা আমার যে 10% বা 8% স্টুডেন্ট সিরিয়াসলি পড়াশোনা করে, ওই তাদেরকে ওই টাইমটা দেওয়া আছে যে 8টা থেকে 9টা পর্যন্ত আমার রুমে আসবে। ওই টাইমে তাদের যদি কোনো পড়াশোনার সমস্যা থাকে সেটা আমি তাদেরকে কি করব? হেল্প করব। স্যার আমাদের যে 3টা লেভেল আছে, সার্টিফিকেট, প্রফেশনাল, এইগুলো সবগুলোই কি আমাদের অনলাইনে ক্লাস হবে স্যার? না, সার্টিফিকেট লেভেলটাই আপনার অনলাইনে হবে। প্রফেশনাল লেভেল থেকে অলরেডি আপনার ফিজিক্যাল ক্লাস শুরু করে দিয়েছে। মাঝখানে অনলাইনে ছিল, আমরা এটা রিকোয়েস্ট করে বন্ধ করেছি। সার্টিফিকেট লেভেলটাও আমরা অনলাইনের পক্ষে না। হ্যাঁ, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনেক কিছু ডিপেন্ড করে এটা এখনো চালানো হচ্ছে। দেখ, তারপর আমরা বলেছি কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে অনলাইনের জায়গায় ফিজিক্যাল করা উচিত। ফিজিক্যাল করলে এই যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার যার যার প্রবলেম, আপনার চোখের দিকে তাকালে আমরা বুঝতে পারি কি সমস্যা। কিন্তু এখন তো অনলাইনে আপনি এটা লগ ইন করে বারান্দায় ঘুরতেছেন না বাজার করতে গেছেন, সেটা বোঝার কোনো উপায় আছে স্যার? না স্যার। নাকি লগ ইন করে আপনি ঘুমাচ্ছেন না টিভি দেখতেছেন, উপায় আছে? নাই। কিন্তু যখন ফিজিক্যাল ক্লাস হয় তখন এতটা ইন্টারেক্টিভ এবং ইফেক্টিভ হয় যে আপনি ওই জিনিসটা একদম টু দ্য পয়েন্টে সব জানবেন, কোনো কিছু গ্যাপ থাকবে না। কারণ আমরা আপনাদের দিকে তাকালেই বুঝতে পারি যে কে বুঝছে না বা কার কোথায় সমস্যা।
জি স্যার, এটা ঠিক বলছেন স্যার। ওই যখন ওই প্রি আর্টিকেল ট্রেনিং কোর্সের যে ক্লাসগুলো করছিলাম স্যার, ওইগুলাতে তখন খুব ভালো হয়েছিল এই অডিট ক্লাসগুলা। ওইখান থেকে অনেক অনেকটা কমপ্লিট হয়ে গেছিল। তো আর কি ওইভাবে ফিজিক্যাল ক্লাস হলে ওই জিনিসগুলা ভালো, কিন্তু অনলাইনে অনেক সময় ইন্টারেকশন হয় না ঠিক মতো। রাইট, ওকে, অসুবিধা নাই। আর আপনাদের জন্য যেটা আমার দিক থেকে সাপোর্ট থাকবে সেটা হচ্ছে শুধু যে এই পরীক্ষা দেওয়া তা না, জব প্লাস যে কোনো লেভেলে কারো যদি কোনো ডিফিকাল্টিস থাকে, আমার নাম্বারটা তো আপনারা জানেন নাকি? স্যার আর একবার একটু দিলে ভালো হয় স্যার। স্যার জানি না। একটু চ্যাট বক্সে দেখেন, 284705 নাম্বারটা দিয়েছি। হ্যাঁ, আপনারা এটা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। যে কোনো ধরনের সমস্যা আমি আছি, কোনো টেনশন করার কোনো কারণ নাই। আর যদি মনে হয় যে না এমন সমস্যা যেটা ফোনে বলা যাবে না, ফিজিক্যালি এসে বলতে হবে, তাহলে আমার অফিসে চলে আসবেন। কোথায় চলে আসবেন? স্যার আপনার ইমেল সিগনেচারেই নাম্বারটা আছে। কোথায় নাম্বারটা আছে? স্যার আপনি যে ইমেইলের সিগনেচার আছে ওখানে এই সেম নাম্বারটা আচ্ছা, আছে। তাহলে দেখেন এই যে আপনার যে এত স্টুডেন্ট এখানে আছেন, বাকিরা যেহেতু বলেন না, দ্যাট মিনস হচ্ছে ওনারা সিরিয়াসলি মেলগুলো চেক করেন না। এই কিছু সিমটম দিয়ে আমরা বুঝি যে এই 100 জন বা 200 জন 500 জন স্টুডেন্টের মধ্যে কোন 10 জন বা কোন 20 জন চার্টারিং হবে, এটা কিন্তু আমরা সহজে বুঝে যাই ফার্মে। আমি কিন্তু আমার কোন স্টুডেন্ট গুলা পাস করবে আমি এগুলা আহ, প্রথম তার 5-10 দিন বা 1 মাসের মধ্যে আমি বুঝে যাই। সেগুলোকে তখন আমি কি তখন কি করি, পিক করি, সিলেক্ট করি, তাদেরকে ডাকি, তাদেরকে কাউন্সিলিং করি। বুঝতে পারছি স্যার? এই যে আপনাদের এই ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিস দিয়েই আমরা বুঝতে পারি যে কারা কোয়ালিফাই করবে। তাদের কিছু এক্সট্রা কোয়ালিটি থাকে, তাদের কিছু এরকম আহ আহ, কি বলে ডেডিকেশন থাকে, এটা বোঝা যায়। যাই হোক, আমরা আশা করবো যে আপনারা ভালো করবেন সবাই। আর সিএ পড়াশোনা করা শুরু করা অথবা জব যে কোনো রিলেটেড কোনো প্রবলেম হলে আমাকে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি হেল্প করব। আর আমি ওপেন থাকি। আর আমার ফার্মে আজীবন আমি মানে এত বছর ধরে প্র্যাকটিস করছি, সবসময় আমার রুমের দরজাটা খোলা রাখি, যাতে স্টুডেন্টরা সহজে অ্যাক্সেস পায়, আসতে পারে, বা ওদিক দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার দিকে তাকালে আমি বুঝতে পারছি সে কিছু একটা বলতে চায়। কিন্তু যদি আমি দরজা বন্ধ করে রাখি তাহলে তো সে তো ভয়ে ঢুকবে না, ভিতরে ঢুকবে? না স্যার। স্যার ঢুকবে না। আপনি তো স্যার ক্যারিয়ার নিয়ে এতক্ষণ বললেন, মানে যারা জব করবে তাদেরকে কথা বললেন, বাট যারা সারা সিএ হয়ে যাওয়ার পর প্র্যাকটিসে চলে যেতে চায় তাদের সম্পর্কে, তাদেরকে নিয়ে যদি কিছু বলতেন, দ্যাট মিনস আগে চাকরি না তারপরে প্র্যাকটিস, বা এটা নিয়ে যদি একটু বলতেন এইটা কিছু। এইটা এক একজনের এক এক রকম পার্সপেক্টিভ আছে। যেমন আমি যখন স্টুডেন্ট, তখনই আমার প্রিন্সিপাল, আমার দুজন স্যার ছিলেন, ওনারা বলেছেন যে তোমাদের এই 3 জন যদি কোয়ালিফাই করো তোমাদেরকে আমরা পার্টনারশিপে ফার্মে নিয়ে নিব। ওকে, আমরা কিন্তু ওই 3 জনই কোয়ালিফাই করেছি। তাহলে দেখেন, ওনাদের এত স্টুডেন্ট ছিল, ওনারা তো সিলেক্টিভ কেন ওই 3 জনকে বললো যে তোমরা যদি কোয়ালিফাই করো, বলেন তো? স্যার আপনাদের মধ্যে এমন কিছু তারা হ্যাঁ, দেখছে বা ওনারা বুঝতে পাইছে। পেরেছে যে জি এরা স্যার। ভালো করবে, রাইট? জি স্যার। এখন শুধু কোয়ালিফাই করলে, পাস করলে সবাইকে যদি ফার্মে পার্টনার বানাইতো, তাহলে তো এক এক ফার্মে তো 100 জন করে পার্টনার থাকতো, রাইট? পঞ্চাশ ইয়েস জন স্যার। করে থাকতো। তো আমার ফার্মে মনে করেন হয়তো আমাদের ফার্ম থেকে 40 জন কোয়ালিফাই করছে, 40 জন তো পার্টনার করে নাই, করছে তো সিলেক্টেড 3 জনকে। দ্যাট মিনস কোয়ালিফাই করার পরও কিছু কি আছে, কোয়ালিটি আছে, কিছু ফ্যাক্টর আছে যেগুলো চিন্তা করলে ওনারা বুঝতে পারে যে হ্যাঁ এনারা প্র্যাকটিসে ভালো করবে। তো আমি কি করেছি, ওই আমরা 3 জনই কোয়ালিফাই করেছি, করার পর 2 জন কোয়ালিফাই করার পর দিনই ফার্মে জয়েন করেছে ডিরেক্টর হিসেবে, 2 বছর পরে পার্টনার হয়েছে। আর আমি বলেছি যে না, আমি 5-6 বছর জব করে এসে তারপর ফার্মে আসবো। আমার একটা মাইন্ড সেট আপ ছিল যে না, যদি আমি কর্পোরেটে জব না করি, তাহলে আমার ওই এক্সপিরিয়েন্সটা যদি না থাকে, আমি যদি ওই কর্পোরেটের কাজটা কি হয় বা ওরা কি চায়, বিজনেসম্যানরা কি চায়, সেটা যদি আমি না বুঝি, তাহলে আমি অডিট করতে গেলে তাদের সাথে আমার একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে না, জি স্যার। এক্সপেকটেশন গ্যাপ হবে না? বা তারা, আর আমি যদি কর্পোরেটে তারা কিভাবে একটা অ্যাকাউন্টস
মেনটেন করে, অথবা ওইখানে কিভাবে তারা ম্যানিপুলেশন করে, অথবা ওইখানে তারা কিভাবে ইন্টেলেকচুয়াল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করে, সেটা যদি আমি না জানি, তাহলে আমি কি তাদের অডিট করতে গেলে সেগুলো ধরতে পারবো বা বুঝতে পারবো কোথায় তারা এই সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে এই ট্রিটমেন্ট গুলো দিয়ে রাখে? বুঝতে পারবো আমি? না স্যার। যার কারণে আমি কি করেছি, আবুল খায়ের আগে স্যার গ্রুপে জব করেছেন। 5.5 বছর জব করেছি, দেন ফার্মে এসেছি। তো ফার্মে এসেছি, এটাও 7.5 বছর হয়ে গেছে, হ্যাঁ, পার্টনারশিপে। তো এতে যেটা হয়েছে, আমার যেই ভাইরা ফার্মে ডে ওয়ানে জয়েন করেছে, আমি কিন্তু জব করে এসে শুরু করার পরেও তারা তো আমার থেকে 7 বছর আগে ফার্মে চলে আসছে, রাইট? কিন্তু আমি জি 7 বছর স্যার। পরে এসে স্টার্ট যেটা করেছি ফার্মে, সেটা তারা হয়তো মনে করেন ট্রেনে যাচ্ছে, আমার এটা হয়েছে একদম ফ্লাই করার মতো, এয়ারক্রাফটের মতো। তাহলে এক একজনের আসলে স্টাইল এক এক রকম, এক একজনের চিন্তাধারা এক এক রকম। তবে আপনি অয়েল ইকুইপ যদি না হন, নলেজ বেস যদি ভালো না থাকে, এক্সপিরিয়েন্স যদি ভালো না থাকে, আপনার প্র্যাকটিসে কিন্তু, আপনি কর্পোরেট জবটা যদি ভালো করে না বোঝেন, আপনি কিন্তু ভালো প্র্যাকটিস করতে পারবেন না। আমি যে ফার্মে স্টুডেন্ট ছিলাম, সেই ফার্মে এখন পার্টনার হিসেবে ছিলাম, আছি গত 7.5 বছর ধরে। গত মাসে কি করেছি, ওই পার্টনারশিপ ফার্ম থেকে রিলিজ নিয়ে এই মাস থেকে একাই নিজে ফার্ম শুরু করেছি নিজের নামে। তাহলে কনগ্রাচুলেশন স্যার। আমার ওই লেভেলে যদি আহ অবস্থান তৈরি না হতো, একা ওই ফার্ম স্টার্ট করার সাহস কি করতাম? না স্যার। আপনাকে যেটা করতে হবে, প্রতিনিয়ত, আর কিছু লাগবে না, একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেক দিন উঠে, আমরা যখন মার্কেটে শেয়ার কিনি, শেয়ার বেচা করি, প্রত্যেকদিন আমরা শেয়ারে মূল্য দেখি না মার্কেটে, আজকে প্রাইসটা কত, জি স্যার। 1 ঘন্টা পরে কত, 2 ঘন্টা পরে কত, দেখি না? জি ঠিক তেমনি আপনি আপনাকে প্রত্যেক দিন মেজার করবেন, প্রত্যেকদিন না সম্ভব, প্রত্যেক মাসে আপনি আপনাকে জাজ করবেন যে মার্কেটে আপনার ভ্যালুটা কোন লেভেলে আছে। আপনি যেটা মনে করছেন আসলে মার্কেটে আপনার ভ্যালুটা কত, এটা কিভাবে বুঝবেন বলেন তো, মার্কেটে আপনার ভ্যালুটা কত? মনে করেন আপনি একটা কোম্পানিতে জব করছেন একজন ম্যানেজার হিসেবে, আপনার বা ডেপুটি ম্যানেজার হিসেবে আপনার স্যালারি হচ্ছে 50,000, স্যালারি কি 50,000। এখানে আরো 2 বছর জব করলেন, আপনাকে ম্যানেজার করলো, এখন স্যালারি হলো 70। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না, আমার তো স্যালারি এটা কম হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, অথবা এটা খুব ভালো, আপনার কাছে মনে হচ্ছে না এটা খুব ভালো মার্কেটের তুলনায়। কিন্তু আপনি ওই যে কাজ করতে 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 আপনি যদি আপনার ক্যাপাসিটি ডেভেলপ না করেন, তাহলে 5-7 বছর পরে আপনার ওই অবস্থান কি ওইখানে থাকবে, না আপনার থেকে লোকজন আরো আগে যাবে? আরো আগে যাবে স্যার। আগে যাবে। তাহলে আপনি আপনার মার্কেট ভ্যালুটা কত আছে, এটা জাজমেন্ট করতে হলে কি করতে হবে? স্যার আমার ক্যাপাসিটি ইনক্রিজ করা লাগবে, কোয়ালিটি ইনক্রিজ করতে হবে, এটা তো ডেইলি ইনক্রিজ করা নতুন কিছু লাগবে, শিখতে ইনক্রিজ হবে স্যার। করলে ভ্যালু বাড়বে, কিন্তু জি ভ্যালুটা স্যার। কত এটা জাজমেন্ট করবেন কিভাবে? একটা প্রোডাক্টের ভ্যালু কত এটা জাজমেন্ট করতে হলে আপনার কি বাজারে যেতে হবে না, বাজারে তুলতে হবে না? জি স্যার, বাজারে কিরকম ডিমান্ড আছে তাহলে সেটার উপরে আপনার নির্ভর আপনার করবে। আপনার ভ্যালুটা কোথেকে জানবেন? জব মার্কেটে। কোথায়? জব জব স্যার মার্কেটে। অবশ্যই জব মার্কেটে আপনি বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করবেন, করার পর আপনাকে ইন্টারভিউতে কল করে কিনা, নাম্বার 1 হচ্ছে কল করে কিনা। যদি না করে, তাহলে আপনার অবস্থা ভয়াবহ। আপনার অবস্থা কি? ভয়াবহ স্যার। ভয়াবহ। কল করেছে, কিন্তু আপনি করেছিলেন 50টা জায়গায়, কল করছে মাত্র 4-5টা জায়গায়, তার মানে কি অবস্থান ভালো না খারাপ? খারাপ স্যার। খারাপ। ওকে, আপনি 50টা করেছেন, 50টার 50টাই আপনাকে ডাকছে, অবস্থান ভালো না খারাপ? টু গুড স্যার। মনে হচ্ছে ভালো, কি মনে হচ্ছে? ভালো। ভালো স্যার। তো ভালো কি না এটা জাজমেন্ট করবেন কিভাবে? যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনাকে বর্তমান যে পজিশন, বর্তমান যে স্যালারি, সেইটার তুলনায় আপনাকে পজিশন উপরে দিচ্ছে, আর স্যালারি তার চেয়ে কতটুকু আপনাকে বাড়া দিচ্ছে না কমায় দিচ্ছে না সেম রাখতেছে, তখন তো আপনি বুঝে যাবেন যে আমি এখানে 70 পাই, কিন্তু যেখানে যাচ্ছে আমাকে 50-এর বেশি বলতেছে না। আপনার ক্যাপাসিটি কি মার্কেট ভ্যালু ঠিক আছে না নাই? ঠিক নাই স্যার। তারা আপনি বিলো মার্কেটে চলে গেছেন। তাহলে মার্কেটের পারে থাকতে হবে, না এট পারে থাকতে হবে। এট পারে থাকতে হলে কি করতে হবে? অলওয়েজ নিজের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। জবে অনেক ভালো থাকলেও, আর জব চেঞ্জ করার জন্য সবসময় যখন আপনার
যে জবে আছেন খুব ভালো আছেন, ওই ভালো থাকা অবস্থায় জব চেঞ্জ করতে হয়। যখন জবটা চলে যায় বা বিপদে পড়েন তখন জব চেঞ্জ করতে হয় না, এটা বুঝতে হবে। কারণ স্যার আমার যখন একটা জব কোয়েশ্চেন ছিল। যখন জব চলে যায় বা আপনার অবস্থা খারাপ, তখন আপনি জব খুঁজতে গেলে তখন আপনি বার্গেন পাওয়ার আপনার থাকে না, কি থাকে না? ট্রেনিং পাওয়ার স্যার। বার্গেনিং পাওয়ার থাকে না, কারণ আপনার তো কোনো ভাবে জবটা হইলেই তো বাঁচেন এরকম, তাহলে আপনি তখন কি তার সাথে আর্গুমেন্টে যাবেন, বার্গেন করতে পারবেন? না স্যার। আর সে যদি জানে যে আপনি গত 3 মাস ধরে আপনার চাকরি নাই, আপনাকে যা বেতন পাচ্ছেন তার অর্ধেক আপনাকে অফার করবে না? জি স্যার। কিন্তু যদি জানে যে আপনি ওই কোম্পানি খুব ভালো পজিশনে আছেন, বলে জিজ্ঞেস করবে আপনি কেন আসছেন, বলে যে এর চেয়ে আমি চাই যে আমার ক্যাপাসিটিটা আরো ইয়ে করতে এবং ভালো অবস্থানে যেতে, তখন কিন্তু দেখবেন যে আপনার স্যালারি নিয়ে খুব একটা বার্গেন করবে, উল্টা আরো বেশি দিবে। কিন্তু যদি বুঝে যে না আপনার অবস্থান খারাপ, তাহলে আপনার স্যালারি উল্টা আরো কম অফার করবে। মার্কেট অলওয়েজ যাচাই করতে হবে। আপনি ভালো থাকেন খারাপ থাকেন যাই থাকেন, মার্কেট কিছুদিন পর পর আপনাকে যাচাই করতে হবে তাহলে। এবং যুগের সাথে মার্কেটে দেখবেন যে জব মার্কেটে কোন জিনিসটার চাহিদা বেশি, কি করে বুঝবেন? মার্কেটে যে জবে সার্কুলার হয় সেখানে দেখবেন যে তারা কি কি রিকোয়ারমেন্ট দেয়, তখন দেখবেন যে ওখানে কোন কোন রিকোয়ারমেন্ট আপনার নাই, মানে আপনার কোন ক্যাপাসিটি নাই, শর্টেজ আছে, আপনি তখন সেটা কি করবেন? ডেভেলপ করবে স্যার। ডেভেলপ করবেন। বুঝতে পারছি স্যার? জি স্যার। যেমন একটা সিম্পল এক্সাম্পল দেই, কোর্স কমপ্লিট করলেন, করে এরকম প্রতিনিয়ত ফার্ম থেকে স্টুডেন্ট বেরোচ্ছে না? জি স্যার। এটা হলো আমজনতা, এটা কি আমজনতা এভারেজ। তো ওইখানে মনে করেন চাইছে কোর্স কমপ্লিটেড, সাথে চাইছে যে আপনার ট্যাক্স ব্যাট ভালো জানে, কিন্তু আপনি সবাই ওখানে কোর্স কমপ্লিট যারা আছে সবাই অ্যাপ্লাই করবে না? জি স্যার। করলো। তো সেখানে দেখা গেল যে যারা অ্যাপ্লাই করছে 50 জনের মধ্যে সবাই কোর্স কমপ্লিটেড, কিন্তু দুইটা ছেলে আছে যার সফটওয়্যারের খুব ভালো নলেজ আছে, অ্যাকাউন্টিং সফটওয়্যারে, যার ট্যাক্সে ভালো জানে, ভ্যাটে মোটামুটি জানে, তাহলে সে কি আপনাদের তুলনায় আগে থাকবে না পিছিয়ে থাকবে? সেও তো কোর্স কমপ্লিটেড, তাহলে আপনাকে অফার করবে 30,000, তাকে অফার করবে 50,000। পার্থক্য কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ব্যাপারটা এরকম। তো আজকের যা মোটামুটি আলোচনা করার করলাম, আরো দু একটা ক্লাস পরে আরো কিছু আলোচনা করব। আপনাদেরও যদি কোনো কোশ্চেন থাকে একটু জমা করবেন, নেক্সট ক্লাসে আবার কি শুরুর দিকে এরকম 5-7 মিনিট 10 মিনিট আলাপ করবো আমরা, তাই না? ওকে স্যার। ওকে। তো আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে আমাদের কি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। এখন আপনি বলবেন যে স্যার আপনি তো আমাদের মূল আলোচনার বাইরে এগুলা বলে আমাদের সময়টা নষ্ট করে দিয়েছেন, তাই না? স্বাভাবিক। কিন্তু আমার জন্য যেই কয়টা ক্লাস অ্যালোকেটেড, আমার যদি 12টা ক্লাস অ্যালোকেট থাকে, দেখা যায় যে আমি 10টা ক্লাসের মধ্যে আপনার কি করে ফেলি, কোর্স শেষ করি, তাহলে আমার আরো 2টা ক্লাস স্যার আছে না? জি স্যার। আমার গত ব্যাচেও 10টা ক্লাসে ছিল, আমার 9টা ক্লাসে কোর্স শেষ। কারণ আমাকে বলছে যে আপনার তো আরো 3টা আছে, আপনি ক্লাস নেন। আমি বললাম আমার কোর্স শেষ, আমি কেন ক্লাস নিবার? ওরা জোর করে ক্লাস দিতে যাচ্ছে। তো আমি যদি পড়াশোনা হওয়ার পর আমরা নিজেদের এই ডেভেলপমেন্টটা করতে পারি, বেনিফিটটা আমি আধা ঘন্টা কথা বললে যদি আপনাদের উপকার হয়, সেই কষ্টটা করলে কোনো অসুবিধা আছে? না স্যার। নাই। এখন দেখেন, এই যে আমরা যে কোম্পানি অ্যাক্ট করেছি, তাই না? এটার জি। জন্য আমার অ্যালোটেড ক্লাস ছিল 6 থেকে 7টা ক্লাস, অথচ আমরা কয়টা 5টা ক্লাসে শেষ করছি না? জি স্যার। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টও দেখবেন যে আমাদের 6 থেকে 7টা ক্লাস এখনো হাতে আছে, আমরা এটা 4টা বা 5টা ক্লাসে শেষ হয়ে যাবে। তো আমরা আজকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটাতে যাব, এইটা যেভাবে ম্যানুয়ালে আছে ইনিশিয়ালি আমি সেভাবে না যাব না এই কারণে আমি একটু অন্য স্টাইলে টেকনিক্যালে যাব। তাহলে কি হবে, ওই পার্টটুকু শেষ হওয়ার পর আপনারা যখন ফর্মাল লেকচারে আসবেন, তখন দেখবেন যে আপনার এই জিনিসগুলো বোঝাটা অনেক কি হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে, ওখানে আমাদের সময় লাগবে না। দ্যাট মিনস আপনি যদি ইংলিশের গ্রামার খুব ভালো করে শিখে আসেন, তাহলে এরপর কি আপনার ইংলিশে আবার আপনি যত প্যারাগ্রাফই লেখেন আর যাই লেখেন, তো সেখানে কি আপনার ব্যাক পাইতে হবে? নাকি আপনি যদি শুরুতেই আপনাকে প্যারাগ্রাফে দিয়ে দেয় আর প্যারাগ্রাফের গ্যাপে গ্যাপে আপনাকে গ্রামার শিখায়, টেন্স শিখায়, হবে? হবে না। তো সেরকম নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যে টার্মিনোলজি গুলো আছে
এগুলো আমি আপনাদেরকে বেসিকটা যখন বুঝাই দিব, দেখবেন যে আমি যখন এখন পরবর্তীতে আলোচনা শুরু করব, প্রত্যেকটা জিনিস এত সহজ হয়ে যাবে যে আপনারা নিজেরাই বলতে পারবেন। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা হচ্ছে 1881, এটা কোন সময় বলেন তো? পাকিস্তান পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড আর বাংলাদেশ পিরিয়ড, কোন পিরিয়ড? ব্রিটিশ পিরিয়ড স্যার। ব্রিটিশ পিরিয়ড। এখন চিন্তা করেন এই 1881 সালের আইন বাংলাদেশে এখনো চলতেছে, তাহলে এই আইনটা এত বছর আগে এত পারফেক্ট আইন কিভাবে করলো? আর বাংলাদেশে আইন করলে 1-1.5 বছর লাগে না, প্রতি 6 মাস পর পরে পাল্টানোর দরকার হয়। তাহলে কোয়ালিটির পার্থক্য আছে না স্যার? জি স্যার। অবশ্যই পার্থক্য আছে। দেখেন এই যে ভ্যাট আইন বা ইনকাম ট্যাক্সের ল, এখানে নতুন আইন করার পরে এই বছর ইনকাম ট্যাক্স ল নতুন আসছে, এর মনে করেন 1-2 মাসের মধ্যেই এখানে এত পরিবর্তন করা লাগছে, তাহলে কি আইন করলো, তাই না? অথচ এরা 1881 সালে আইন করে গেছে, এইটার মনে করেন যে গত 200 বছরও খুব একটা কি পরিবর্তন করা লাগে নাই। তাহলে কি স্যার আমাদের কোয়ালিফাইড কোনো পার্সন নাই? কোয়ালিফাইড পার্সন নাই সেটা বলবো না, সেটা হচ্ছে যে আমাদের, আপনারাই বুঝতে পারতেছেন যে এখন আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এখানে কোয়ালিফাইড পার্সন কিভাবে ক্রিয়েট হবে এটাও কোশ্চেনের ব্যাপার। আর কোয়ালিফাইড পার্সন থাকলেও তারা তার কোয়ালিটিটা, তাকে যে দায়িত্ব দিচ্ছেন সে তার রেসপন্সিবিলিটি সঠিকভাবে কি করছে না, পালন করছে না। পালন করেন স্যার। আপনি ওই কপি পেস্ট করে আপনার জাফর ইকবালের মতো জ্ঞানী গুণী লোকজনরা কি করে, বিভিন্ন জায়গায় কপি করে দায় সারা কাজ সেরে দেয়। তাদের এই দেশের জন্য কি অবদান বলেন তো? কোনো বড় ধরনের কোনো ইনভেনশন বা আবিষ্কার আছে তাদের? না না। স্যার। এই গল্পের বই লেখা ছাড়া। না বিভিন্ন স্যার। দেশের সায়েন্টিস্টরা কি করে, বিভিন্ন জিনিস আবিষ্কার করে যেটা দিয়ে দেশের উন্নয়ন হয়। আমাদের দেশের সায়েন্টিস্টরা কি করে, বসে বসে আরেকজনের বই কপি করে নাকি? জি জি স্যার। স্যার, কপি করে ট্রান্সলেট করে। যাই হোক, এইটাই হলো যে মানে আমাদের দেশে দেখবেন যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোকজনকে তাকে যে দায়িত্ব দিবেন সে তার দায়িত্বটা কি করবে না, সঠিকভাবে পালন করবে না, সে কোনো রকম দায় সারা পার করে দিবে আর ওজোর দেখাবে। আপনি যদি তাকে বলেন যে 10টায় আসতে, সে আসবে দেখবেন যে 12টার সময় আসে, বলবো যে এই জ্যামে পড়ছি, এই হয়েছে সে হয়েছে। কিন্তু একজন ব্রিটিশ নাগরিককে টাইম দেন, ওই 10টার আগে আপনার অফিসে থাকবে। পৃথিবীতে ওই ভূমিকম্প হয়ে যাক, ঘূর্ণিঝড় হোক আর যাই হোক, এটাই হলো পার্থক্য। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা কি? নেগোশিয়েবল, তার মানে এটা কি করা যায়, নেগোশিয়েট করা যায়, সেট করে দিয়েছে। নেগোশিয়েট করা যায়, রাইট। আর ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে একটা ডকুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে কি একটা ডকুমেন্টস। ডকুমেন্ট। তাহলে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটা নেগোশিয়েট করা যায় এমন কোন একটা কাগজপত্র বা ডকুমেন্টের এগেনস্ট অ্যাক্ট। এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে 3টা জিনিসকে বোঝায়। কয়টা জিনিসকে বোঝায়? 3টে জিনিস। কি কি জিনিস? প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ এবং চেক। এই 3টা জিনিসকে কি বলে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে কি? দেখেন আমি মনে করেন আমি আপনাকে একটা চেক দিলাম, বিআরআর চেক, ক্রস করলাম না, এই চেকটা আপনি আপনার ড্রাইভারকে দিয়ে টাকাটা ব্যাংক থেকে তুলতে পাঠাতে পারবেন না? জি পারবো স্যার। জি স্যার। তাহলে আমি দিলাম আপনাকে, আপনি দিলেন আপনার ড্রাইভারকে, তাহলে আপনি আপনার ড্রাইভারের সাথে এটা নেগোশিয়েট করেছেন। জি। জি স্যার। দ্যাট মিনস নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এমন যে যার হাতে যাবে, যে এটার হোল্ডার, সে সেটার বেনিফিটটা পাওয়ার জন্য কি হবে, এন্টাইটেল হবে। এখন যদি এমন হইতো যে না, আমি বলে দিলাম যে এই ইনস্ট্রুমেন্টটা আমি শুধু মিস্টার এক্স কে দিলাম, এটা তার ব্যবহারের জন্য অথবা আমার ব্যবহারের জন্য, আর কারোর জন্য না, তাহলে কি মিস্টার এক্স কে দেওয়ার পর মিস্টার এক্স কি এটা আর কাউকে নেগোশিয়েট করতে পারবে, কাউকে দিতে পারবে? না পারবো না না স্যার। স্যার। তাহলে সেটাকে কি বলা যাবে না, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না। বলা যাবে না। এটার জন্য কি বইপত্র পড়া লাগবে? এটা তো কমন সেন্সই এনাফ, কি জি কমন স্যার। সেন্সই এনাফ। তো আমরা আজকের যে পড়াশোনা, এটা আমরা সরাসরি এই ইয়েতে যাব না, কি একদম টপিক ধরে সিরিয়ালি যাব না। এটার জন্য পুরা এই লটা আমাদের সিলেবাসের যে চ্যাপ্টারটা আছে, এটার জন্য আমি একটা শর্ট একটা সামারি করেছি, যে যে টপিকগুলো আমাদের জানা দরকার। ঠিক আছে, আমি এটা একটু ওপেন করছি।
স্ক্রিনে কি কিছু দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা কি যাচ্ছে। দেখা যাচ্ছে? এটা কি আমাদের আইসিবির যে ম্যানুয়াল সেটার মতো কোনো কিছু? না স্যার। না না, স্যার, সিম্পল জাস্ট 5টা পেজ। কয়টা পেজ? 5টা পেজ। 5 পেজ। এই 5টা পেজ জানলে এই আপনাদের এই ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মেজর জিনিস বেসিকটা আপনারা জেনে যাবেন। এরপর যখন আপনি আমার সাথে পরবর্তী ক্লাসগুলো করবেন তখন দেখবেন যে আপনার এটা অনেক সহজ, আপনি বলার আগেই নিজেরাই বলতে পারছেন আমি আপনাদেরকে বলার আগেই। তাহলে আমরা একটু আগে বললাম যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে কোন 3টা জিনিসকে বোঝায়? প্রমিসরি নোট, প্রমিসরি নোট, তারপরে বিল অফ এক্সচেঞ্জ আর হচ্ছে চেক। বিল অফ এক্সচেঞ্জ। চেক। ওকে, চেক। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট জানতে হলে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে নেগোশিয়েবল, দ্যাট মিন্স এটা নেগোশিয়েট করা যাবে এমন অবস্থা হইতে হবে। আর একটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এটা ডকুমেন্টের মতো, রাইট? এবং এই দুইটা আমরা জানলাম, রাইট? এখন বলছি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ এবং চেক বুঝায়। তাহলে 3টে শব্দ জানলাম। এখানে কয়টা শব্দ জানলাম? 3টা স্যার। 3টে শব্দ। এরপরে বলছে যে পেয়েবল মানে পেমেন্ট হবে কিসের বেসিসে? টু অর্ডার অর টু বিয়ারার। তাহলে ওইখানে 3টা, এখানে 2টা, এই 5টা শব্দ জানতে হবে, রাইট? জি তাহলে স্যার। এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা বা এই ডকুমেন্টটা কি হবে, এটার পেমেন্টটা কিভাবে হবে? যেভাবে আমি নির্দেশ করব। টু অর্ডার মানে কি? যেভাবে নির্দেশ করা হবে, যেভাবে নির্দেশ করা হবে। এখন মনে করেন আমি যদি ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে লিখে দিই যে মিস্টার এক্স কে তার ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্টটা করা হোক, তাহলে এটা কি নির্দেশ অর্ডার। করলাম না? অর্ডার করলাম না? জি স্যার। তাহলে এটা হলো পেয়েবল টু অর্ডার। এটা কি পেয়েবল টু অর্ডার। অর্ডার। যেভাবে নির্দেশ করা হবে এভাবে পে করতে হবে। ক্লিয়ার? এখন যদি এটা না করে আমি জাস্ট একটা চেক দিলাম আপনাকে, যেটার উপর লিখলাম ক্যাশ অথবা আপনার নাম লিখলাম, কিন্তু কর্নারে ক্রস করে দিলাম না, কর্নারে কি করলাম না, ক্রস করলাম না। এটা ক্যাশ চেক দিলাম, দ্যাট মিন্স এটা বিআরআর চেক। এটা যার হাতে যাবে সেটার মালিক। টাকা আপনার হাতে যদি 500 টাকার একটা নোট থাকে, এটা যদি আপনি আপনার ভাইকে দেন, ভাই যদি সিকিউরিটি গার্ডকে দেয়, তাহলে যার হাতে যাবে এই টাকা কার? যার হাতে থাকবে বা- সেই মালিক। রাইট? তো সে দাগ কেটে উপরে স্যার দাগ কেটে দিলে তো ওইটা অ্যাকাউন্টসেই মানে যাকে বলা হবে তার অ্যাকাউন্টসে চলে যাবে, ওই মানে তাহলে তার ওটা মানে এটা বেয়ার কি আর আর হবে না। ফার্দার, এটা কি আর ফার্দার নেগোশিয়েট করা যাচ্ছে? না না স্যার। না, এটা আর কোনো ইয়া করা যাইতেছে না। ওকে, তাহলে এটা বিআরআর কি বলা যাবে? হ্যাঁ না স্যার, না। ক্রস চেক ওটা। বলা যাবে না। তাহলে টু অর্ডার আর টু বিআরআর এই দুটো শব্দ কি আমরা বুঝতে পেরেছি? জি জি স্যার। বুঝতে স্যার। পারছি স্যার। তার মানে স্যার নেগোশিয়েবল মানে হচ্ছে যে এটার মধ্যে কোনো রকম কোনো ধরাবাঁধা কিছু থাকবে না, এরকম কিছু? আসতেছে, এটা পরে আসতেছে। আমি যেটুকু বলছি একটু বুঝতে পারছেন কিনা সেটা বলেন। আপনি আমার সাথে জি থাকলে স্যার। আপনার লাইফ অনেক সহজ হবে। আপনি জি যদি স্যার, আমার বুঝতে আগে দৌড়ান তাহলে আপনি বিপদে পড়বেন। ঠিক আছে? কারণ আপনি ওইখানে অনেক কিছু মিস করে অল্প কিছু সামনে গেইন করবেন, আর আমি আমার সাথে থাকলে সবকিছু আপনি গেইন করবেন। ক্লিয়ার? স্যার, বুঝতে কারণ পারছি। আমি তো আপনাদের এরকম হাজার হাজার স্টুডেন্ট পড়াতে পড়াতে আমি জানি যে আপনাকে কিভাবে দিলে, আর ওই আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম, কিভাবে পড়লে পাস করা যাবে এটা আমি জানি, তাই না? আচ্ছা, আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দেই। সেটা হলো আমার প্রত্যেকটা লেকচার গুলা আপনার গত 3-4 বছরের আপনারা ইউটিউবে পাবেন। কোথায় পাবেন? ইউটিউবে স্যার। ইউটিউবে স্যার। হ্যাঁ, ইউটিউবে জাস্ট বিজনেস ল এমডি আনোয়ারুজ্জামান এফসিএ লিখে সার্চ দিবেন, দেখবেন যে আমার বিভিন্ন ক্লাস সবগুলা, কন্ট্রাক্ট এক বলেন বা আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এক বলেন, পার্টনারশিপ, দেন হচ্ছে কি কোম্পানি অ্যাক্টের সব ক্লাসগুলো এখানে আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের পরীক্ষা হলে দেখা হলে বা বাইরে হলে বাজারে এখানে সেখানে দেখা হয়, কথা বলে বলে স্যার আমি তো আপনার এই ভিডিও ক্লিপ দেখেই পরীক্ষার আগে 2 দিন আমি শুধু আপনার এই ভিডিও দেখছি, দেখে পরীক্ষা দিচ্ছি, পাস করছি। ওগুলো আপনাকে অনেক হেল্প করবে। কারণ আমার এখানে তো প্রত্যেকটা চ্যাপ্টারে সবগুলো এরিয়া ধরে ধরে এরকম ভেঙে ভেঙে বোঝানো হয়, যার কারণে ওদের কি, ওরা ওই বই পড়ে না, ওরা আমার ওই ভিডিওগুলো দেখেই পরীক্ষার হলে যায়। এটা আপনাদেরকে একটা বাড়তি সুবিধার কথা বলে দিলাম। ঠিক আছে? জি স্যার। ওকে, বইয়ের তাহলে ভাষাগুলো স্যার কঠিন স্যার, লয়ের। হ্যাঁ তা তো হবেই। আর এই লয়ের কঠিন ভাষার সাবজেক্টটা আমি পড়াচ্ছি, যেটা রসকস নাই, সেটা আপনার কাছে কি, আমি যখন আপনাকে পড়াচ্ছি আপনার কাছে কি ওরকম খুব কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? না স্যার না না ভেরি স্যার, ইজি। আপনি এটা ওই যে যে বলতেছেন ওইটাই একটু খেয়াল রাখার ট্রাই করি, ওইটাই হয়ে যায় হ্যাঁ, মোটামুটি। ওকে, এবার শোনেন। তাহলে দেখেন এখানে আমরা টোটাল নেগোশিয়েবল একটা শব্দ, ইনস্ট্রুমেন্ট,
প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ, চেক, 5টা, আর হচ্ছে অর্ডার আর বিয়ারার। এই হলো 7টা শব্দ একটা লাইনে, রাইট? তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট জানতে হলে আমাকে এই 7টা শব্দ মিনিং জানতে হবে। তার মধ্যে টু অর্ডার কি এটা বুঝতে পেরেছি, টু বিয়ারার কি বুঝতে পেরেছি। জি স্যার। বিয়ারার মানে ওই ডকুমেন্টটা যার কাছে থাকবে সে এটার পেমেন্ট পাবে, সে এটাকে বলে বিয়ারার। ওকে। আর টু অর্ডার মানে যাকে পেমেন্টটা করতে বলেছি, যেভাবে করতে বলেছি, যেভাবে নির্দেশ দিয়েছি সেভাবেই করতে হবে, সেটাকে বলে টু অর্ডার। ওকে। তাহলে এখানে কি বলছে, বলছে যদি কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হয় তাহলে সেটা দুই প্যাটার্নে পেমেন্ট হবে। কয় প্যাটার্নে পেমেন্ট হবে? দুই প্যাটার্নে। হয় টু অর্ডার হবে, না হয় টু বিয়ারার হবে। ওকে, এটা বুঝলাম। এবার আসেন পরের ধাপ, প্রমিসারি নোট। কি প্রমিসারি নোট? এই প্রমিসারি নোট বাদ দেন, প্রমিসারি এটা কোনো একটা শব্দের সাথে মিল আছে না বলতো? কিসের জি সাথে মিল স্যার। আছে? প্রমিজ। প্রমিসের সাথে। প্রমিজ। প্রমিসারি নোট আসছে থেকে প্রমিজ। আপনি যদি মনে করেন একটা কাগজের মধ্যে আপনার বন্ধুকে লিখে দেন যে হ্যাঁ আমি তোমাকে এই এইটার বিনিময়ে এত টাকা পে করব, একটা কাগজে লিখে দেন, আপনি প্রমিস তো মুখেও করতে পারেন, পারেন না? জি জি স্যার। স্যার। এই প্রমিসটা যখন কাগজে লিখে সাইন করে দিচ্ছেন এটাই হয়ে যাচ্ছে প্রমিসারি নোট। জি স্যার। বুঝতে পারছি কিনা? জি। এখন দেখেন তো, এই আমরা যে প্রমিস করি, তাহলে এই প্রমিস করতে গেলে এখানে কয়টা পার্টি ইনভলভ থাকে? দুইটা। দুইটা করে। তাহলে একজন একজন প্রমিস করবে, আরেকজন প্রমিস পাবে, রাইট? জি স্যার। মনে করেন আপনি প্রমিস করছেন যে হ্যাঁ তুমি যদি পরীক্ষায় ভালো করো তাহলে তোমাকে আমি একটা মোটর বাইক কিনে দিব, আপনার ছোট ভাইকে বললেন, রাইট? লিখে দিলেন। তাহলে এটা কি হলো? একটা প্রমিসারি নোট হলো না? জি জি স্যার। স্যার। তাহলে এখানে প্রমিসটা কে করছে? বড় ভাই। আমি করছি। জি স্যার, বড় ভাই। বড় ভাই করছে। যিনি প্রমিস করেন তাকে কি বলে? প্রমিসর বলে। কি বলে? প্রমিসর। 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 আর যাকে প্রমিসটা দেওয়া হচ্ছে তাকে বলে প্রমিজি। তাকে কি বলে? ছোট ভাইকে কি বলে? প্রমিজি। প্রমিজি। তাহলে দেখেন, আমি আপনাকে এই যে প্রথম একটা দুইটা লাইনেই আছি, এটা দিয়ে আপনাকে কতগুলো টার্মিনোলজি শিখাচ্ছি। প্রমিসারি নোট মানে হচ্ছে প্রমিস করে যদি কোনো কি নোট ইস্যু করা হয় তাহলে সেটাকে কি বলে? প্রমিসারি নোট। তাহলে যিনি প্রমিস করেন তিনি হচ্ছে প্রমিসর, যাকে প্রমিসটা দেওয়া হচ্ছে সে হচ্ছে প্রমিজি, রাইট? জি স্যার। স্যার তাহলে এখানে পার্টি কটা থাকে? দুইটা। 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 তাহলে এইটুক বুঝতে মানে একটু সিম্পল জিনিস বুঝতে তো কোনো অসুবিধা নাই, ডিটেলস পরে যাব। জি স্যার, বুঝতে পারছি। ওকে। আর নেগোশিয়েবল হইতে গেলে আনকন্ডিশনাল হইতে হবে। কি হইতে হবে? আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল। কারণ যদি আপনি এমন একটা কন্ডিশন দিয়ে দেন, হ্যাঁ আপনি তাকে একটা ইনস্ট্রুমেন্ট দিলেন, আবার এমন কন্ডিশন দিলেন যে এই কন্ডিশনাল যদি প্রমিস হয় সেটাকে বা আন্ডারটেকিংস হয় তাহলে সেটাকে কি বলা যাবে না? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না। বলা যাবে না। ওকে, এটা হলো ইন জেনারেল কথা, এটুকু মনে রাখবো আমরা। তাহলে আমরা প্রমিসারি নোটটা মোটামুটি একটু বুঝতে পেরেছি সামান্য হলেও, নাকি? জি স্যার। জি ওকে। স্যার। তাহলে এবার আসেন বিল অফ এক্সচেঞ্জ। কি বিল অফ এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ? এটার কখন প্রয়োজন হয়? আমরা মনে করেন আপনার যদি কোনো কিছু, আপনি একটা কোম্পানিতে আছেন, আপনার কোনো র মেটেরিয়ালস কিনতে হবে, আপনি কার কাছ থেকে কিনবেন? সাপ্লাই। সাপ্লায়ারের কাছ থেকে, রাইট? স্বাভাবিক। তো সাপ্লায়ারের কাছ থেকে কিনলে তার বিনিময়ে সাপ্লায়ার আপনাকে কি দিবে? র মেটেরিয়ালস দিবে, আপনি তাকে কি দিবেন? ক্যাশ বা বিল অফ এক্সচেঞ্জ। পেমেন্ট দিবেন। পেমেন্ট দিবেন, তাই তো? জি স্যার। টাকা দিবেন। তাহলে সাপ্লায়ার আপনাকে দিচ্ছে র মেটেরিয়ালস, আপনি তাকে দিচ্ছেন টাকা। তাহলে সাপ্লায়ার আপনাকে যেটা র মেটেরিয়ালস দিচ্ছে এটা আপনার জন্য কনসিডারেশন, জি। আর জি তার বিনিময়ে আপনি সাপ্লায়ারকে কি দিচ্ছেন? টাকা দিচ্ছেন। সেটা হচ্ছে কি? সাপ্লায়ারের কনসিডারেশন। তো
তাহলে সাপ্লায়ার আপনার কাছ থেকে টাকা পাচ্ছে, এই টাকাটা হচ্ছে সাপ্লায়ারের জন্য কনসিডারেশন। আপনি র মেটেরিয়ালস পাচ্ছেন, আপনার জন্য হচ্ছে সেটা কি কনসিডারেশন। কনসিডারেশন। আপনাদেরকে কি কন্ট্রাক্ট অ্যাক্টের ক্লাস শুরু হয়েছে না হয়নি মির্জা স্যারের? জি স্যার, শুরু হয়েছে স্যার। তো সেখানে কি কনসিডারেশনের কথা বলা ছিল? জি স্যার। ওকে, তাহলে এখানে আমি কনসিডারেশন নিয়ে আর বেশি আলাপ না করি, রাইট? ওকে, ওকে স্যার। তাহলে আমরা এখানে দেখলাম কি সাপ্লায়ার আর কাস্টমারের সাথে রিলেশন, রাইট? দুইজন। তাহলে বিল অফ এক্সচেঞ্জ আসছে কেন? কাস্টমারের যদি আমি পেমেন্ট করি, হয় টাকা দিব নাহলে একটা চেক দিব, নাকি? টাকা দিব অথবা কি একটা চেক দিব। তাহলে বিল অফ এক্সচেঞ্জটা কি? বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে যে আমি যদি টাকা না দেই বা চেক না দেই, তাহলে তাকে আমি কি দিব? একটা ডকুমেন্ট দিব, যে ডকুমেন্টের মধ্যে বলবো যে তুমি আমাকে এই সাপ্লাইটা এইভাবে দিচ্ছ এবং এটার পেমেন্টটা XYZ ব্যাংকের অমুক ব্রাঞ্চ তোমাকে পেমেন্টটা করবে। বুঝতে পারছি স্যার? জি তাহলে আমি স্যার। পেমেন্টটা করছি না, পেমেন্টটা কে করবে? থার্ড পার্টি করবে। তাহলে এখানে দেখেন, তাহলে আরেকটা পার্টি ইনভলভ হয়ে গেল না? জি স্যার। হলো কি না? জি স্যার। তাহলে আমরা প্রভিজনারি নোটে কয়টা পার্টি দেখেছিলাম? দুইটা। দুইটা স্যার। কিন্তু বিল অফ এক্সচেঞ্জে কয়টা পার্টি হয়ে গেল? তিনটা। তিনটা। প্রভিজনারি নোট আর বিল অফ এক্সচেঞ্জের মধ্যে পার্থক্য আছে? জি জি স্যার। স্যার, আছে স্যার। ওকে। আর প্রভিজনারি নোটে যিনি প্রমিস করছেন সে ছাড়া ওই প্রমিসটা ইয়ে করার কি বলে আপনার পারফর্ম করার জন্য অন্য কোনো ব্যক্তি এখানে কি আছে? না না না। নাই। কিন্তু বিল অফ এক্সচেঞ্জে কি হয়? বিল অফ এক্সচেঞ্জে ট্রান্সফার করতে পারে। কোম্পানি বলছে যে এই সাপ্লায়ার এগেনস্টে অমুক ব্যাংক, সোনালী ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চ তোমাকে পেমেন্টটা করবে, এটা আপনি বলে দিচ্ছেন, ঠিক আছে? তাহলে এখানে একটা ব্যাংক ইনভলভ হয়ে গেছে, সাপ্লায়ার, কাস্টমার এবং ব্যাংক, কয়টা পার্টি হয়ে গেল? তিনটা। তিনটা। ওকে, এই যে একটা ডকুমেন্ট রেডি করে সাইন করে দিচ্ছেন, তো কে দিচ্ছে? এখানে কাস্টমার দিচ্ছে না ডকুমেন্টটা? জি জি, যে কাস্টমার ডকুমেন্টটা দিতেছে। দিচ্ছে। যিনি ডকুমেন্টটা রেডি করে সাইন করে দিচ্ছেন ওনাকে বলে ড্রয়ার। কি বলে? DRAWER, ড্রয়ার বলে। ওকে, মানে যিনি ডকুমেন্টটা তৈরি করেন, প্রিপেয়ার করেন, বা যার পক্ষ থেকে ডকুমেন্টটা, যিনি এই ডকুমেন্টটা ইনিশিয়েট করেন, সাইন করেন, তাকে কি বলে? ড্রয়ার বলে। এটা মনে রাখতে হবে। তাহলে এই পেমেন্টটা কে পাবে? সাপ্লায়ার। সাপ্লায়ার পাবে স্যার। সাপ্লায়ারকে বলে কি বলবে? পেই। সরি। সাপ্লায়ারকে কি বলে? এই। পেই। সাপ্লায়ারকে কি বলে? পেই। যে টাকা পাবে তাকে বলে পেই। ওকে, আর যে টাকা দিবে, বা ওই যেমন আপনি একটা যদি চেক ইস্যু করেন, তাহলে আপনি চেকটা ইস্যু করছেন, আপনি আপনি হচ্ছেন ড্রয়ার। আর যার নামে চেকটা দিয়েছেন সে হচ্ছে পেই। আর যিনি পেমেন্টটা করবেন, ওই ব্যাংকের চেক দিয়েছেন, তাহলে ব্যাংক পেমেন্টটা করবে। ব্যাংক জি হচ্ছে স্যার। কি ড্রয়। ব্যাংক কি ড্রয়। এখানে তিনটা শব্দ, ড্রয়ার, পেই, ড্রয়। ড্রয়ার হচ্ছে যিনি চেকটা ইস্যু করছেন বা বিল অফ এক্সচেঞ্জটা ইস্যু করছেন, তিনি হচ্ছেন কি ড্রয়ার। ওকে, আর এই তিনটা একটু আরেকবার বলবেন স্যার? সেটাই তো বলছি, একটা একটা করে তো বলছি। ড্রয়ার মানে হচ্ছে যিনি চেকটা বা বিল অফ এক্সচেঞ্জটা ইস্যু করবেন। এটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। ওকে। নাম্বার 2, তাহলে এই যে চেকটা আপনি কাউকে তো দিচ্ছেন নাকি, বা বিল অফ এক্সচেঞ্জটা তো কাউকে দিচ্ছেন, সাপ্লায়ারকে দিচ্ছেন। জি জি। যাকে দিচ্ছেন, যে পেমেন্টটা পাবে তাকে বলবে পেই। তাকে কি বলবে? পেই। PAYEE, PAYEE। ডবল ই। তাহলে এই দুইটা বুঝতে পেরেছেন, একজন দিচ্ছে একজন পাচ্ছে। যে পাচ্ছে সে হচ্ছে পেই, যে দিচ্ছে সে হচ্ছে ড্রয়ার। ওকে, জি স্যার। আর এই মাঝখানে যে সোনালী ব্যাংক ঢুকে গেল, সোনালী ব্যাংক হচ্ছে ড্রয়ি। বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখন যদি আমরা একটা চেকের কথা বলি, কিসের কথা বলি? চেক। চেকের কথা বলি। আমি মনে করেন ডাচ বাংলা ব্যাংকের একটা চেক মিস্টার এক্স এর নামে দিয়েছি। তাহলে আমি চেকটা দিয়েছি, আমি এমডি যেমন হচ্ছে ড্রয়ার, মিস্টার এক্স কে দিয়েছি, মিস্টার এক্স হচ্ছে পেই, ডাচ বাংলা ব্যাংক পেমেন্ট করবে, ডাচ বাংলা ব্যাংক হচ্ছে কি রয়। ড্রয়ি। বুঝতে কি অনেক কঠিন হচ্ছে না ঠিক আছে?
না না স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই শব্দগুলো বুঝতে পেরেছি। জি স্যার। তাহলে দেখেন, এই যে এখন আমরা প্রথম লাইনে আছি, এর মধ্যে আমরা কতগুলা টার্মিনোলজি শিখলাম। দেন এবার আসেন, তাহলে আমরা বুঝলাম যে বিল অফ এক্সচেঞ্জ এমন একটা নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্ট যেখানে তিনটা পার্টি থাকে। কটা পার্টি থাকে? কমপক্ষে তিনটা। তিনটা পার্টি, কমপক্ষে তিনটা পার্টি। আর প্রমিসরি নোটে দুইটা। ম্যাক্সিমাম মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম মিনিমাম দুইটা সব মিলিয়ে দুইটা, রাইট? ওকে, এখন বলেন তো, প্রমিসরি নোটে যিনি প্রমিস করছেন সব লাইবিলিটি ওনারই তো, নাকি অন্য কেউ পেমেন্ট করবে? না না, যিনি না স্যার, প্রমিস করছেন প্রমিসরি। উনি। তাইলে আমি কি এটা বলতে পারি যে প্রমিসরি নোটে প্রমিসর হচ্ছে প্রাইমারি লাইবিলিটি তার? জি স্যার, বলতে জি পারি। স্যার। জি স্যার, বলতে বলতে পারি। পারি কিনা? আচ্ছা, জি এবার স্যার। আসেন বিল অফ এক্সচেঞ্জে যদি আসি, আমি কি করেছি? রয়্যাল। আমি ইস্যু র করছে স্যার। আমি ইস্যু করেছি। দেন মাঝখানে আবার ড্রই আছে, ব্যাংক আছে, টাকাটা পাবে পেই, রাইট? তাহলে এখানে টাকাটা পেমেন্ট করার জন্য কে কে লায়েবল? পেই তো পাবে টাকা, ড্রয়ার আর হচ্ছে গিয়ে ড্রয়িং। ড্রই ড্রই, লায়াবল স্যার। ড্রয়ার আর ড্রই লায়েবল, রাইট? এখন স্যার। এই জি দুজনের স্যার। মধ্যে, এই দুজনের মধ্যে প্রাইমারি লাইবিলিটি কার আর সেকেন্ডারি লাইবিলিটি কার, মানে প্রথম লাইবিলিটি কার, সেকেন্ড লাইবিলিটি কার, বলেন তো? প্রথম লাইবিলিটি তো স্যার ড্রয়ারের না? একটু একটু বুঝে ড্রয়ি। বলি। মনে ড্রয়ি করেন আপনাকে ড্রয়ি। চেকটা দিলাম, আপনি চেকটা নিয়ে কোথায় গেলেন? ব্যাংকে গেলেন। তাহলে প্রথম রিলেশন কার থেকে শুরু হয়? ড্রয়ি ড্রয়ি। ড্রই। তাহলে ওইখানে ড্রই হচ্ছে কি তার প্রাইমারি লাইবিলিটি? প্রাইমারি। প্রাইমারি। এখন ড্রয় যদি কোনো কারণে চেকের পেমেন্টটা না করে, আপনি এসে আবার আমাকে ধরবেন না? জি স্যার, জি সেকেন্ডারি। স্যার। জি স্যার। তাহলে আপনাকে আমি চেকটা দিলাম, আপনি প্রথম আমার কাছে পেমেন্টের জন্য আসবেন না ব্যাংকে যাবেন? ব্যাংকে ব্যাংকে যাবো আগে। তাহলে লাইবিলিটির প্রথমে কার আসতেছে? ব্যাংকের। ড্রয়ি। ব্যাংকে। তাহলে প্রাইমারি লাইবিলিটি কার? ড্রয়ি। ড্রই। আর সেকেন্ডারি লাইবিলিটি কার? ড্রয়ার। 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 এই যে এগুলো বলতেছি, এটা দিয়ে কিন্তু আপনার মোটামুটি 7-8 পেজের পড়াশোনা শেষ। বুঝতে পারছি? জি স্যার। জি এই স্যার। কতক্ষণ লাগলো? 15 মিনিটে আপনার 7-8 পৃষ্ঠা পড়া শেষ। কিন্তু যদি আপনার ওইভাবে আমি আপনাদের ম্যানুয়াল ধরে পড়াতাম, তাহলে কি হতো? সময় বেশি সময় লাগতো স্যার। লাগতো। আজকে আমরা এই টার্মিনোলজি শিখবো, এরপর আমরা আবার চলে যাব আমাদের ফর্মাল যে পড়াশোনা, আমাদের ম্যানুয়াল ধরে ওটা পরীক্ষার জন্য পড়বো। কিন্তু এটা হচ্ছে আজীবনের জন্য, এটা আপনার মাথায় গেঁথে দিচ্ছি যাতে আপনি বইপত্র মুখস্থ করার প্রয়োজন না হয়। ওকে, স্যার। ক্লিয়ার স্যার? জি স্যার। তাহলে বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রেও পার্টি কমপক্ষে তিনটা, চেকের ক্ষেত্রেও পার্টি কমপক্ষে কয়টা? তিনটা স্যার। তিনটা। তাহলে কি স্যার সর্বোচ্চ থাকতে পারে আপনি যে হ্যাঁ, কমপক্ষে থাকতে বললেন? পারে। আস্তে আস্তে জটিলতা যাব। আপনাকে যদি প্রথমে আমি ওই বাচ্চাদেরকে প্রথমে কি করে লিকুইড খাবার দেয়, তাই না? জি স্যার। পরে সেমি লিকুইড দেয়, তারপরে কি হার্ডে যায় না? আপনাকে যদি আমি শুরুতেই হার্ড খাবার দিয়ে দেই, তাহলে তো আপনি তো আপনার কি এটা হারাই ফেলবেন। এই যে এখন আপনি এগুলো শিখেছেন, এখন আপনার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে না? জি স্যার। এখন আমি আবার বাকিগুলো বলবো, আপনার সহজে আপনি ম্যাচ করতে পারবেন। ওকে, এবার আসেন, আমরা ছিলাম হচ্ছে চেকে এতে। আচ্ছা, তো এর মধ্যে আর কি পার্টি হইতে পারে মাঝখানে? এখন মনে করেন আমি আপনাকে একটা চেক দিলাম, এই চেক থেকে বা একটা ডকুমেন্ট দিলাম, এই ডকুমেন্ট একজনের হাত থেকে, আর যেহেতু এটা নেগোশিয়েবল, তাহলে একজনের হাত থেকে আরেকজনের হাত, আরেকজনের হাত থেকে আরেকজনের হাত, এরকম মুভ করবে না? জি জি স্যার। স্যার। জি স্যার। তো যদি মুভ করে, তাহলে সেখানে কি পার্টি ওই তিনটাই মিনিমাম থাকবে না এটা বাড়তে পারে? বাড়তে পারে। বাড়তেছে আস্তে আস্তে, প্রত্যেকবার হ্যান্ড ওভার এখন হওয়ার সাথে আপনাকে সাথে একটা বাড়তেছে। আপনাকে একটা একটা সহজ একটা এক্সাম্পল দেই। সেটা হলো এরকম, আপনি মনে করেন আরঙ্গের গিফট ভাউচার কিনেছেন। কি করেছেন? গিফট ভাউচার। ভাউচার। গিফট ভাউচার কিনেছেন। এই গিফট ভাউচার কিনে আপনি আপনার ছোট ভাইকে দিয়েছেন, 10,000 টাকার গিফট ভাউচার কিনে ছোট ভাইকে দিয়েছেন যে আড়ং থেকে যা খুশি তুমি কিনে নিও, ঠিক আছে? ভালো খবর। ছোট ভাই কি করলো? সে বলে যে আমার তো সবকিছু আছে, ঠিক আছে, আমি এটা ছোট বোনকে দিব। কাকে দিব? ছোট বোনকে ছোট দিব। বোন। এই আড়ঙ্গের ভাউচারটা সে কাকে দিয়ে দিল? ছোট বোনকে দিল। তাহলে প্রথমে আপনি দিলেন আপনার ছোট ভাইকে, আর এখানে আপনি হচ্ছেন কি ড্রয়ার, রাইট? আর পেই কে? আড়ং। পেই হচ্ছে কে? আড়ং।
নাকি ড্রয় আরং, কোনটা আরং? আরং কি হবে? পেই হচ্ছে পেই হচ্ছে ড্রয়িং ছোট ভাই, পেই আর ড্রয়িং পেই হচ্ছে হচ্ছে ছোট আরং। ভাই, পেই কে? ছোট ভাই। আর ড্রয় কে? আরং। আরং। কারণ আলটিমেটলি আহ, এই ভাউচারের এগেনস্টে আপনাকে মালামাল দিবে কে? প্রোডাক্ট দিবে কে? আরং। আরং দিবে। তাহলে আরং হচ্ছে এখানে ড্রয়, আপনার ছোট ভাই হচ্ছে কি? পেই, পেই। আপনি হচ্ছেন ড্রয়ার, রাইট? ড্রয়ার। এবার আসেন, স্যার ছোট ভাই যে ছোট বোনকে দিল। এইটা এবার বলতেছি। এখান থেকে ছোট বোন এখানে শেষ না, সে বলে যে আমার তো সব আছে, আমার খুব ক্লোজ বান্ধবী আছে, আমি তাকে দিব বা মাকে দিব, ঘুরে ঘুরে ঘুরতেছে। তা আলটিমেটলি ওই তার বান্ধবী আবার নিয়ে দিল কি তার বাবাকে। এভাবে ঘুরতে ঘুরতে আলটিমেটলি মিস্টার সলিমুদ্দিনের কাছে গেল, সলিমুদ্দিন আরঙ্গে গেল। তাহলে আপনার কি এই পার্টি কি বাড়তে পারে না? তিনজনেই সীমাবদ্ধ থাকতে পারে। জি স্যার, বাড়তে হ্যাঁ পারে। বাড়তেছে, বাড়তে পারে স্যার। তাহলে এই এক্সাম্পলটা কি সহজ না মনে রাখার জন্য? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার আরেকটা যারা এক্সাম্পল যারা পাইতেছে স্যার তারা কি তাইলে স্যার? বলবো, আস্তে আস্তে বলবো, ওয়েট করেন। তারা এখানে মাঝখানে কিছুই না, তারা মাঝখানে হচ্ছে বিয়ারার কি, ওই ডকুমেন্টটা তার হাতে, সে বিয়ারার হোল্ডার। আপনার হাতে যদি একটা ফুটবল ধরাই দেয়, ওই ফুটবলটা কার হাতে আছে? আপনার হাতে। তাহলে আপনি হচ্ছেন গিয়ে ওই ফুটবলের হোল্ডার। আমরা বাসায় লাইট লাগাই না স্যার? লাগাই কিনা? স্যার জি স্যার। তো বাসায় লাইটটা কিসের মধ্যে লাগাই? হোল্ডারের হোল্ডারে। মধ্যে লাগাই না? তাহলে ওই আপনাকে ডকুমেন্টটা দিল, ডকুমেন্টটা আপনার হাতে, তাহলে আপনি হচ্ছেন হোল্ডার। আপনি কি হোল্ডার। হোল্ডার। আপনি একটা মিস্টার সলিমুদ্দিনকে দিলেন, সে হোল্ডার। সলিমুদ্দিন কলিমুদ্দিনকে দিল, সেও হোল্ডার। তাহলে এক হোল্ডার থেকে আরেক হোল্ডার, এক হোল্ডার থেকে আরেক হোল্ডার, এইভাবে কি হবে? মুভ করবে। হ্যাঁ, ওইখানে যদি মনে করেন এই মুভ করতে 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 এই ডকুমেন্টটা লাস্ট যখন মনে করেন এমন যদি হয় যে একটা চেক সাইন করে দিয়ে দিয়েছে, কি করে দিয়েছে? সাইন করে দিয়ে দিয়েছে, কিন্তু সেখানে কারো নাম লেখে নাই। কারো কি করে নাই? নাম লেখে নাই এবং নাম ক্রস নাই করে নাই। স্যার। নাম লেখে নাই এবং ক্রস করে নাই। করেন। এইটা মনে করেন এই জিনিসটা এই আপনার ব্যবসার ক্ষেত্রে মার্কেটে খুব প্রচলন আছে। কি করে? মিস্টার এক্স ওয়াই থেকে মাল কিনে, ওয়াই জেড থেকে মাল কিনে, কি করে? ওই চেক দিয়ে দেয়, নাম ছাড়া চেকটা দিয়ে দেয়। আপনি আমাকে দিছেন, আমি আরেকজন থেকে মাল কিনবো, আমি তাকে ওই চেকটা দিয়ে মাল নিয়ে নিছি, কারণ আপনি চেক দিছেন 2 মাস পরের ডেটে, আমার এতদিন ওয়েট করার সময় নাই। আমি কি করলাম যে ভাই তুমি আমার কমায় টাকা দাও, অসুবিধা নাই, তুমি এই চেক নিয়ে যাও, আমার মাল দিয়ে দাও, ঠিক আছে? এইভাবে এটা মার্কেটে ঘুরতে থাকে। ফাইনালি যখন ওই চেকটার মধ্যে কি করে নাম লেখে ক্রস করে দেয়, তখন কি হয়ে যায়? তখন কি আর ফার্দার নেগোশিয়েট করার সুযোগ আছে? নাই। তাহলে এটা যতক্ষণ পর্যন্ত ফাইনালি এন্ডোর্স না হবে, ফাইনালি যখন আপনি এটাকে অ্যাকাউন্ট এই ক্রস করে ওই দিলেন, নাম লিখে ইভেন্টের দিলেন, মধ্যে আর করেন না। তখন এটা আপনি হলেন কি এন্ডোর্সার। আপনি কি হয়ে গেলেন? এন্ডোর্সার। এখন মনে করেন আপনি ব্যাংকের ওই যে বিল অফ এক্সচেঞ্জ পাঠাইলেন, আপনি বলছেন যে সোনালী ব্যাংক টাকাটা দিবে। সোনালী ব্যাংক আপনাকে টাকা দেওয়ার জন্য কি দায়বদ্ধ? আপনি চেক হইলে না আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে সে টাকাটা দিবে। কিন্তু বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে আপনি ইস্যু করছেন, আপনি বলে লিখে দিয়েছেন যে সোনালী ব্যাংক এটা পেমেন্ট করবে। সোনালী ব্যাংক আপনি লিখে দিয়েছেন আর সোনালী ব্যাংকে গেলেই টাকাটা দিয়ে দিবে সে? তা তো না, রাইট? এটা কি চেকের ক্ষেত্রে বলতেছেন? চেকের ক্ষেত্রে বলতেছি না তো স্যার, আমি তো চেকে হইলে বলছি টাকা থাকলে দিবে। বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে বলতেছি আমার সাথে থাকতে হবে, হঠাৎ করে ঘুম থেকে উঠলে তো বিপদ হয়ে যাবে। তো বিল অফ এক্সচেঞ্জে আমি লিখে দিচ্ছি যে কি পেমেন্টটা কে করবে? সোনালী ব্যাংক সোনালী ব্যাংক করবে। করবে। সোনালী ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চ করবে। মতিঝিল ব্রাঞ্চে বিল অফ এক্সচেঞ্জটা নিয়ে গেল, তো সোনালী ব্যাংকে নিয়ে গেলেই মতিঝিল ব্রাঞ্চ ওই টাকাটা দিয়ে দিবে? না স্যার, না। ডিসকাউন্টিং করে টাকাটা এটা দিতে পারে স্যার। নির্ভর করবে সোনালী ব্যাংক ওই বিল অফ এক্সচেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, কি অ্যাকসেপ্ট করছে কিনা। যদি অ্যাকসেপ্ট করে, সিল দিয়ে দেয় অ্যাকসেপ্টেড, তাহলে তখন গিয়ে তার লাইবিলিটি ক্রিয়েট হয়। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। তাহলে বিল অফ এক্সচেঞ্জ আমি একটা ইস্যু করলাম, তাহলে আমি সোনালী ব্যাংকের নামটা কেন লিখছি? লিখছি এই কারণে যে আমি সোনালী ব্যাংকে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং সোনালী ব্যাংকের সাথে আমি একটা আন্ডারস্ট্যান্ডিং করে রেখেছি যে ভাই আমি এরকম আমার সাপ্লায়ারকে একটা বিল অফ এক্সচেঞ্জ দিব, তোমার এখান থেকে এটা 2 কোটি টাকার মধ্যেই হবে, তুমি এই বিল অফ এক্সচেঞ্জটা কি করবা? অনার করবা, রাইট?
সে একটা আপনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং সে কি আপনার জন্য ফ্রি অফ কস্ট এটা করবে? করবে না। না স্যার। ওই ওই যে সে এটা অ্যাকসেপ্ট করবে, আপনার পেমেন্টটা করবে, সেটার জন্য আপনি কি তার কাছে টাকা দিয়ে রাখছেন যে ভাই অমুক আসলে টাকাটা দিয়েন? তা তো না। তাহলে টাকাটা কার পকেট থেকে দিচ্ছে? ব্যাংক নিজের পকেট থেকে দিচ্ছে। তাহলে দিলে কি হবে? একটা লোন ক্রিয়েট হবে না? জি স্যার। লোন ক্রিয়েট হইতে লোনের পারমিশন লাগবে না? স্যাংশন লাগবে না? জি স্যার। তার মানে আপনি আগে ব্যাংকের সাথে কথা বলে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন যে ব্যাংকে এরকম বিল অফ এক্সচেঞ্জ গেলে তারা এত টাকা পর্যন্ত লিমিটের মধ্যে তারা কি করবে, আপনার কাজটা অ্যাকসেপ্ট করে দিবে, পেমেন্টটা করবে। তাহলে একটা লোন ক্রিয়েট হবে, পরবর্তীতে আপনি তার লোনটা পরিশোধ করে দিবেন। এবং লোন ক্রিয়েট করলে ব্যাংকের লস না লাভ? লাভ স্যার, ইন্টারেস্ট পাবে। লাভ। কি বুঝতে পারতেছি কিনা? আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। তাহলে এখন দেখেন, তাহলে বিল অফ এক্সচেঞ্জটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আপনি মনে করেন যখন বিল অফ এক্সচেঞ্জটা ইস্যু করেছেন, তখন সোনালী ব্যাংকের সাথে আপনার সম্পর্ক খুব ভালো। কিন্তু সোনালী ব্যাংক কয়দিন পরে জানতে পারলো যে আপনি তো দেউলিয়া হওয়ার পথে, কোথায় ব্যাংকরাপ্ট হয়ে যাবেন, ইনসলভেন্ট হয়ে যাবেন, আপনার এত এত লায়াবিলিটি, এটা পরিশোধ করার মতো আপনার অবস্থা নাই। অথবা সোনালী ব্যাংকের বিভিন্ন লোনের আপনি ইনস্টলমেন্ট ঠিকমতো দিচ্ছেন না, আপনি ডিফল্টার হয়ে গেছেন। সোনালী ব্যাংক কি তখন আপনার বিল অফ এক্সচেঞ্জটা অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ স্যার, করবে। করবে না। দ্যাট মিনস হচ্ছে প্রমিজারি নোটের ক্ষেত্রে এটার ফার্দার কারো দ্বারা অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন নাই। কিন্তু বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে কি লাগবে? অ্যাকসেপ্টেন্স দরকার। অ্যাকসেপ্টেন্স লাগবে। আর অ্যাকসেপ্টেন্স মনে করেন তার কাছে প্লেস করলেন, সে যদি আবার এটা ব্যাংক যদি এটাকে অ্যাকসেপ্টেড সিল দিয়ে সাইন করে দেয়, তাহলে ব্যাংক তাহলে কি করলো, আপনার এই বিল অফ এক্সচেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলো, এবং সে এটার পেমেন্ট যে করবে সেটার একটা কি লায়াবিলিটি তার ক্রিয়েট হইলো। যতক্ষণ পর্যন্ত সে অ্যাকসেপ্টেড না লিখছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংকের লায়াবিলিটি ক্রিয়েট হয় নাই। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। যখনই সে অ্যাকসেপ্টেড সিলটা দিয়ে দিল, তখন তার লায়াবিলিটি ক্রিয়েট হইলো। লায়াবিলিটি ক্রিয়েট হওয়ার পরেও কিন্তু সে চাইলে পেমেন্ট করতে পারে, নাও পেমেন্ট করতে পারে। ঠিক আছে? মানে যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্টেড সিল না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এটার পেমেন্ট হওয়ার কোনো কি 0%ও এসুরেন্স আছে নাই। কিন্তু যখন সে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, এটা সে পেমেন্ট করবে ধরে নেওয়া যাচ্ছে। কিন্তু পেমেন্ট না করলে কিছু করার নাই। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি তার একটা অপশন আছে, কি আছে বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে? ড্রয়ের একটা অপশন আছে যে সে চাইলে পেমেন্ট নাও করতে পারে, অ্যাকসেপ্ট নাও করতে পারে। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। কিন্তু চেকের ক্ষেত্রে আপনি একটা আপনার ছোট ভাইকে চেক দিলেন, 2 লাখ টাকা চেক, ব্যাংকে গেল, আপনার ব্যাংকে 2 কোটি টাকা ব্যালেন্স আছে। সোনালী ওই ব্যাংক কি আপনার ওই 2 লাখ টাকা পেমেন্টটা না করার কোনো অপশন তার কাছে আছে যে আপনি সে চাইলে 2 লাখ টাকা পেমেন্ট করবে, নাহলে করবে না, এরকম? না স্যার, নাই, করতেই হবে। তাহলে আমরা এটা বুঝলাম যে চেকের ক্ষেত্রে ওই পেমেন্ট করব বা করব না, ড্রয়ের এরকম কোনো অপশন নাই। রাইট? জি স্যার। যদি যদি চেকের সিগনেচার ঠিক থাকে, চেকের যে ডেট সেই ডেটের মেচুর ডেটের যায়, তার আগে না যায়। মানে চেক ডেট হলো 20 তারিখ এপ্রিলের, কিন্তু সে 15 তারিখে চলে গেলে কি ব্যাংক পেমেন্টটা করবে? করবে না না তো। স্যার, করবে না। পেমেন্ট ডেট আসে নাই, তার মানে মেচুর ডেট আসতে হবে, চেকের সিগনেচার ঠিক থাকতে হবে, ব্যাংকে ব্যালেন্স থাকতে হবে। আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে কি ব্যাংক টাকা পেমেন্ট করবে? না স্যার। না স্যার। করবে না। তাহলে আপনার দিক থেকে সবকিছু ঠিক থাকলে ব্যাংক পেমেন্ট করবে, তাহলে তার দিক থেকে কোনো কিছু সমস্যা নাই। তার দিক থেকে আপনার দিক থেকে সব ঠিক থাকলে সে পেমেন্ট করতে বাধ্য। তার এখানে কোনো অপশন নাই যে না আমি আজকে মন চাইছে মঙ্গলবার, আমি মঙ্গলবার পেমেন্ট করব না। তার কি ওই অপশন আছে? নাই। না স্যার। কিন্তু এটা যদি বিল অফ এক্সচেঞ্জ হয়, তাহলে তার অপশন আছে, সে চাইলে এটা অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে, চাইলে এটা পেমেন্ট করতেও পারে, নাও করতে পারে। হ্যাঁ, এখন যদি সেটা পরের ইস্যু যে আপনি একটা অ্যারেঞ্জমেন্ট করলেন, তারপরে সে আপনার এটা অ্যাকসেপ্ট করলো না, হ্যাঁ, আপনি তার সাথে তখন এটা নিয়ে তার সাথে কি করবেন? আপনি তার সাথে এটা সমাধান করবেন যে তোমার সাথে আমার এটা অ্যারেঞ্জমেন্ট ছিল, তারপর তুমি এটা করলা, আমার ক্লায়েন্টের সাথে আমাদের কি ইমেজ সংকট হয়েছে, এটার জন্য আমি তোমার এগেইনস্টে মামলা করব। আপনি তার এগেইনস্টে মামলা করতে পারবেন, কিন্তু তার ওই রাইট আছে, আপনার চাইলে সে পেমেন্ট নাও করতে পারে। বুঝতে পারছি স্যার? জি স্যার। কিন্তু যাকে আপনি বিল অফ এক্সচেঞ্জটা দিয়েছেন, সে যায় আবার ওই যেহেতু বিল অফ এক্সচেঞ্জ সে অ্যাকসেপ্ট করে নাই, তাহলে তার এগেইনস্টে পেমেন্ট না করলো, তার এগেইনস্টে কি করতে পারবে না? আইনানুগ ব্যবস্থা মামলা করা যাবে না। নিতে পারবে না।
তাহলে সে যেহেতু পেমেন্ট করে নাই, তাহলে এখন কার কাছে যাবে পেমেন্টের জন্য? ড্রয়ারের কাছে স্যার। ড্রয়ারের কাছে যাবে। তাহলে এই সিকোয়েন্স গুলো কি বোঝা যাচ্ছে স্যার? জি স্যার। ওকে। তাহলে যার কাছে ওই নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টটা যার হাতে থাকে তাকে আমরা হোল্ডার বলি। কি বলি? হোল্ডার। হোল্ডার অথবা বিয়ারার, হোল্ডার অথবা বেয়ারার। বিয়ারার। তবে হোল্ডার আর বিয়ারের মধ্যে একটা তফাৎ আছে। কি আছে? একটা পার্থক্য আছে। হোল্ডার যে, তাকে আমরা ধরে নেই যে সে কি ইন ডিউ কোর্স, সঠিক নিয়ম মেনে সেটার হোল্ডার হয়েছে। হোল্ডার যদি হয় তাহলে সে কি করতে পারবে? ওই ইনস্ট্রুমেন্টটা পেমেন্টের জন্য সে আইনগত ব্যবস্থা নিতে পারবে। কিন্তু যদি সে বিয়ারার হয়, ওই হোল্ডারের মতো তার ওই রাইট না থাকে, তাহলে ইন ডিউ কোর্সে যদি কেউ হোল্ডার না হয়, তাহলে সেটার পেমেন্টটা জন্য সে কি করতে পারবে না? মামলা করতে পারবে না। বুঝতে পারছি স্যার? জি স্যার। আর যদি কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট পেমেন্টটা করার ক্ষেত্রে আপনি যদি আইনগত ব্যবস্থা আপনার নেওয়ার রাইট না থাকে, মামলা করার রাইট না থাকে, তাহলে সেটাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না। ওকে, জি স্যার। একটা আরেকটা মেজর জিনিস হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা ওয়ান অ্যান্ড অনলি ফর দা কি পেমেন্ট অফ মানি, মানে টাকা ছাড়া অন্য বাড়ি গাড়ি এগুলার জন্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট প্রভিজনারি নোট চেক হয় না, রাইট? শুধুমাত্র কিসের জন্য হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট? টাকার জন্য। টাকার পেমেন্টের জন্য, মানি মানি। ওকে, শুধুমাত্র এই যে দেখেন, সাম অফ মানি অনলি, এই যে অনলি টু দ্য অর্ডার অফ এ সার্টেন পারসন অর টু দ্য বিয়ারার অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তার মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট শুধুমাত্র টাকা পেমেন্টের ক্ষেত্রেই হবে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে বা গুডসের ক্ষেত্রে হবে না। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এই যে দেখেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমরা এখানে বিল অফ এক্সচেঞ্জ শিখেছি। দেখেন কি বলেছে, a bill of exchange is an instrument in writing containing an unconditional order। আমরা তো বলেছি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আনকন্ডিশনাল হইতে হবে। আর এখানে অর্ডার, কেন অর্ডার বলছি? কারণ ওই যে বলে দিয়েছে যে সোনালী ব্যাংক পেমেন্টটা করবে, তাহলে কাকে অর্ডার করছে? সোনালী ব্যাংকে অর্ডার করছে না? তাহলে এটা আনকন্ডিশনাল অর্ডার, সাইন বাই দ্য মেকার। মেকার কে? আপনি। ড্রয়ার, ড্রয়ার আর মেকার সেম শব্দ, ড্রয়ার আর মেকার কি সেম। সেম। ডিরেক্টিং এ সার্টেন পারসন, তাহলে কাকে ডিরেক্ট করছি আমি? ড্রয়ার কাকে ডিরেক্ট করে পেমেন্ট করার জন্য, নির্দেশ দেয় কাকে? ব্যাংককে। ব্যাংককে। ও সরি, ড্রয়কে। পেইকে। ড্রয়কে। এস লাগাইলে হবে না। পরিশোধ করার জন্য কাকে আপনি আদেশ করছেন যে এই টাকাটা পরিশোধ করো? কাকে বলছেন? ব্যাংককে স্যার, ব্যাংক। ড্রই। ব্যাংক বলবো না, আমরা ড্রয় বলবো। কি বলবো? ওকে স্যার, ড্রয় বলবো। ড্রই। ড্রয় বিভিন্ন রকম হইতে পারে, তার মধ্যে ব্যাংকও একটা ড্রয়, রাইট? জি স্যার। তাহলে আমরা ড্রয় বলবো না ব্যাংক বলবো? ড্রই ড্রয় বলবো। চেকের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? চেকের ক্ষেত্রে এই ব্যাংক, একমাত্র ব্যাংকই হচ্ছে কি ড্রয়। ব্যাংক ছাড়া কি অন্য কেউ চেকে ড্রয় হতে পারে? পারে না। তাহলে পরীক্ষা আসলে এগুলো আনসার করতে পারবো? জি স্যার। ওকে, যদি পরীক্ষা আসে চেক, চেকের ক্ষেত্রে একমাত্র ড্রয়কে এবিসিডি দিয়ে দিল, আমরা কি আনসার লিখবো? ব্যাংক। ব্যাংক। ওকে, দেন তাহলে দেখেন বাকি সব কিন্তু ফিউচার টাইম, সার্টেন মানি, টু অর্ডার, টু কি বিয়ারার, বাকি সব সেম। তাহলে দেখেন এই প্রমিসারি নোট আর বিল অফ এক্সচেঞ্জের মধ্যে কোন জায়গাটা তফাৎ? তফাৎ হইলো প্রমিসারি নোটের মধ্যে কি নাই? ড্রয়িং নাই, রাইট? কিন্তু এখানে এই যে ডিরেক্টিং এ পারসন, এখানে কি ডিরেক্টিং এ পারসন কোনো কিছু বলা আছে এখানে? নাই। এখানে বলছে যে একজন ব্যক্তি এইটা প্রভিজনারি নোট তৈরি করবে, সাইন করবে, এবং যাকে দিবে ওই ব্যক্তি বা নির্দিষ্ট পার্সনকে সে পেমেন্টটা করার জন্য বাধ্য থাকবে। আর বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে বলছে কি
এটা আনকন্ডিশনাল তো উপরে আছে, এখানে আছে। পার্থক্যটা হচ্ছে এটা ডিরেক্টিং এ পারসন, তাহলে এখানে আরেকটা তৃতীয় ব্যক্তি আছে যাকে সে নির্দেশ করছে। ড্রয়ের এখানে কি জন্ম হচ্ছে, রাইট? আগেটাতে ছিল কি ড্রয়ার আর পেই, নাকি যদি আমি সিম্পলি চিন্তা করি, সেম প্যারালাল চিন্তা করি। আর এখানে হচ্ছে ড্রয়ার, ড্রয়ি, পেই, এবং সেটা কি এই পেই ড্রয়িটা যে কেউ হতে পারে। এখন যদি বলে যে না, এই বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে লিখে দিল যে এটার পেমেন্টটা চিটাগাংয়ের সলিমুদ্দিন এন্ড কোং আপনার এই পেমেন্টটা করবে, তাহলে এখানে ড্রয় কে, ব্যাংক না সলিমুদ্দিন কোং? যাকে সলিমুদ্দিন। সলিমুদ্দিন কোং যাকে নির্দেশ করলো যে পেমেন্টটা করবে সে হচ্ছে ড্রয়। ওকে, এরপর আসেন তাহলে চেকের ক্ষেত্রে দেখেন, চেকের আর বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে মোটামুটি রিলেশনটা সেম। শুধুমাত্র পার্থক্য হইলো বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে ড্রই অনেকেই হইতে পারে, কিন্তু চেকের ক্ষেত্রে ড্রই কে শুধু ওয়ান এন্ড ব্যাংক অনলি ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ব্যাংক অর কি ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন। বুঝতে পারছি স্যার? জি তাহলে চেক, বিল অফ এক্সচেঞ্জ আর প্রভিজরি নোটের মধ্যে পার্থক্য শিখতে পেরেছি। জি আচ্ছা, এই যে এতক্ষণ আমরা বলছি যে নেগোশিয়েট করা যায়, এখন আসবো যে নেগোসিয়েশন আসলে বলতে কি বোঝায়। এখন মনে করেন আপনি একটা চেক লিখেছেন, চেক লিখে সাইন করে ড্রয়ারে রেখে দিয়েছেন। কোথায় রেখে দিয়েছেন? আপনার ছোট ভাইয়ের নামে একটা চেক লিখে ড্রয়ারে রেখে দিয়েছেন সাইন করে। তাহলে এটা কি নেগোশিয়েট হয়েছে না হয় নাই? হয়নি স্যার। ফাইন্যান্স তাহলে নেগোশিয়েট হইতে গেলে কি হইতে হবে? ওই ইনস্ট্রুমেন্টটা ট্রান্সফার। ডেলিভার ছোট হইতে ভাইয়ের হবে। কাছে কি দিতে হইতে হবে? হবে। ডেলিভার করতে হবে। ওই ইনস্ট্রুমেন্টটা কি হইতে হবে? ডেলিভার হইতে হবে, হস্তান্তর হইতে হবে, রাইট? জি স্যার। আমি ওই সাইন করা ডকুমেন্টটা যখন ছোট ভাইয়ের হাতে দিয়ে দিব, ডেলিভার করব, তখন এটা হবে কি, এটাকে নেগোশিয়েবল। তখন নেগোশিয়েবল নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্ট। করা হয়েছে বলা যাবে। যতক্ষণ পর্যন্ত এটা আমি ট্রান্সফার না করছি ততক্ষণ পর্যন্ত সেটাকে কি করা যাবে না, নেগোসিয়েশন বলা যাবে না। এখন নেগোসিয়েশন মানে কি, আপনি যাকে দিয়েছেন সেইটার অধিকার প্রাপ্ত হয়েছে, right? আপনি লিখে যদি ড্রয়ারে রেখে দেন, তাহলে কি আপনার ছোট ভাই এটার অধিকার প্রাপ্ত হয়েছে না হয় নাই? হয়নি স্যার। হয় নাই, কারণ হোল্ডার তো হয় নাই। ছোট ভাই এখন কি হোল্ডার হয়েছে? ওর না হাতে স্যার। চেকটা গেলে সে তখন এটার হোল্ডার হবে, রাইট? হোল্ডার অফ দ্য চেক। তাহলে যতক্ষণ পর্যন্ত না আপনি ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা হোল্ডারের কাছে ট্রান্সফার করছেন, ততক্ষণ পর্যন্ত সেটাকে কি ওই নেগোশিয়েবল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা ইনস্ট্রুমেন্ট বলা নেগোসিয়েশন যাবে না। হয়েছে এটা বলা যাবে না। যখনই আপনি ট্রান্সফার করেছেন তখন সেটাকে কি হবে, নেগোশিয়েটেড বলা যাবে। তাহলে এখন দেখেন বাকিগুলো কিভাবে সহজ। এই যে মেকার মানে কি বলেন তো? মেকার, ড্রয়ার যে হচ্ছে ইস্যু ড্রয়ার, রাইট? করতেছে। তাহলে দেখেন মেকার বা ড্রয়ার এটা কার ক্ষেত্রে ইউজ হচ্ছে? বিল অফ এক্সচেঞ্জ এন্ড বিল অফ চেকের এক্সচেঞ্জ ক্ষেত্রে। আর চেক। আর ড্রয়ার কে সেম, রাইট? জি সেম স্যার। পারসন। আর ড্রয় কে? ড্রয়ি স্যার চেকের যার ক্ষেত্রে। প্রতি আদেশ দেওয়া হবে। আর ড্রয় ইন কেস অফ নিড। তাই না? উপরে বলেছি ড্রয়, এখানে এসে বলছি ড্রয় ইন কেস অফ নিড। তার মানে একজন ড্রয় মানে কি, যে পেমেন্টটা করবে, রাইট? জি জি স্যার। স্যার। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক। আর ইন কেস অফ নিড মানে কি, ওই যে ড্রয় কথা বলেছি, মনে করো আমি যদি লিখে দেই যে এরকম যে সোনালী ব্যাংকের মতিঝিল ব্রাঞ্চ পেমেন্ট করবে, ড্রয়ের নাম লিখে দিলাম, নিচে দিয়ে আবার লিখে দিলাম ইন কেস অফ নিড ড্রয় হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। দ্যাট মিনস ইনিশিয়াল ড্রয় হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক যদি কোনো কারণে ফেল করে, তাহলে এটা ড্রয় দায়িত্ব কে পালন করবে? ডাচ বাংলা ব্যাংক। ব্যাপারটা একদম ক্লিয়ার, পানির মতো। জি জি স্যার। স্যার। তাহলে ড্রয় ইন কেস অফ নিড মিনস যিনি প্রাইমারি ড্রয় ছিলেন তিনি যদি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, পেমেন্ট না করেন, তাহলে তখন ওই পেমেন্টটা, এখন কি ইন কেস অফ নিড মানে কি, এটা এখন প্রয়োজন হয়ে গেছে, এটা এটা পরিশোধ হচ্ছে না, তাহলে এইটার ইমার্জেন্সি ক্রিয়েট হচ্ছে, তাহলে তখন যে ড্রয় যে পেমেন্টটা করবে তাকে বলে ড্রয় ইন কেস অফ নিড। ওখানে উল্লেখ থাকতে হবে যে এরকম ইন কেস অফ নিডে মিস্টার যে ডাচ বাংলা ব্যাংক হচ্ছে এটা ড্রয় হবে। ওকে স্যার? জি তাহলে ড্রয় আর ড্রয় ইন কেস অফ নিড কি বুঝতে পেরেছি? জি স্যার। পেই তো অলরেডি জানি, রাইট? হোল্ডার জানি,
হোল্ডার মানে ইনস্ট্রুমেন্টটা যার হাতে থাকবে সে হচ্ছে হোল্ডার, রাইট? তবে এখন মনে করেন আপনি একটা চেক নিয়ে ব্যাংকের ব্রাঞ্চে যাচ্ছেন, পথে বাইক নিয়ে মোটামুটি দুইটা পিস্তল থেকে দুইজন মিলে আপনার কাছ থেকে ক্যাশ চেকটা নিয়ে গেল বা আপনার ডেবিট ইনস্ট্রুমেন্টটা নিয়ে গেল, তাহলে সে কি ড্রয়িং কোর্স অফ নিড ইন ডিউ কোর্স হয়েছে? সে কি নিয়ম মাফিক ভাবে আইনগত ভাবে সেটার হোল্ডার হয়েছে? না না স্যার। স্যার। সে এটা কি করলো তার পজিশনে, তার এই হোল্ডিংটা হইলো কি সে ইলিগেল হয়েছে না? জি স্যার। তাহলে তাকে এটা হোল্ডার বলা যাবে না। তাকে কি বলা যাবে না? হোল্ডার হোল্ডার বলা যাবে না। বলা যাবে না। এবং এমন যদি হয় যে আপনি মনে করেন রাস্তায় একটা ইনস্ট্রুমেন্ট বা কোনো জায়গায় মিসিং হয়েছে, আপনি মিসিং ডকুমেন্টটা কি করছেন, আপনি খুঁজে পেয়েছেন, আপনি এখন যে এটা ক্লেম করছেন, তাহলে আপনি কি আসলে রিয়েল হোল্ডার? নো স্যার। নো। তো বলছে যে লস্ট কোনো ডকুমেন্ট বা কোনো কিছু যদি এরকম হয়, হারায় যায় বা লস্ট ডকুমেন্ট বা ডেস্ট্রয় হয়, এরকম ডকুমেন্ট এর হোল্ডার হচ্ছেন, এটা মিসিং হওয়ার আগে যার কাছে ছিল সেই হচ্ছে এটা রিয়েল কি হোল্ডার। হোল্ডার বুঝতে স্যার। পারছি কিনা? তাহলে বেনামিদার কোনো জি। বিয়ারার কি হবে না, হোল্ডার হবে না। হোল্ডার হবে না। এই যে এখানে হচ্ছে ব্যতিক্রম, এইটুক পরীক্ষার জন্য মনে রাখতে হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। তারপর হোল্ডার ইন ডিউ কোর্স, দ্যাট মিন্স সকল নিয়ম কানুন ফর্মালিটিস মেনে বৈধভাবে আপনি এটার কি হয়েছেন, হোল্ডার হয়েছেন, তাহলে আপনাকে বলবে হোল্ডার ইন ডিউ কোর্স। কিন্তু আপনি যদি ছিনতাই করে জোর করে কারো কাছ থেকে এটা নিয়ে যান, তাহলে সেটা কি হোল্ডার ইন ডিউ কোর্স বলবে? না বলবে স্যার। না। আজকে এই পর্যন্তই। দেখেন এই যে আলোচনাগুলো করতেছি, এটাতে দেখবেন যে আপনাদের ম্যানুয়ালের পড়াশোনা অনেক কভার হয়ে যাবে। এই যে আজকে যেটুকু কিন্তু আলোচনা করলাম 12 পর্যন্ত নাকি, আপনারা জি স্যার। ম্যানুয়াল ধরে প্রথম 8-10 পেজ পড়বেন, দেখবেন আমি যা যা আলোচনা করেছি এতে আপনাদের প্রথম 8-10 পেজ পড়ার অবস্থা তৈরি হয়ে গিয়েছে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কি করব, আমাদের শিডিউল ক্লাসে যাব, তার আগে প্রথমে 10-15 মিনিট এই পরেগুলো একটু আলোচনা করব, ঠিক আছে? এই যে আপনারা ওকে স্যার। বলেছিলেন যে 3টা পার্টির বেশি হবে কিনা, দেখেন ইনডোর স্যার, তাহলে একটা এখানে অ্যাড হয়েছে, রাইট? তারপরে দেখেন অ্যাকসেপ্টর পার্টি অ্যাড হয়েছে না? তারপরে জি স্যার। অ্যাকসেপ্টর ফর অনার পার্টি অ্যাড হয়েছে। হয়েছে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যাব। আপনারা আমি যেটুকু বললাম আলোচনা করলাম এটা দিয়ে আপনাদের ম্যানুয়ালে প্রথম 10টা পেজ পর্যন্ত এটা রিডিং পড়বেন। ওকে? তো সবাই ভালো থাকবেন, ওকে স্যার স্যার। এটা কি দোয়া মেইলে করবেন। দিবেন? অবশ্যই দিব, এটা তো আমার রেখে দেওয়ার জন্য না, এটা আপনাদেরকে দেওয়ার জন্যই। আগেরগুলো পেয়েছেন না? জি স্যার। হ্যাঁ, এগুলোও পেয়ে যাবেন, টেনশন করার কোনো দরকার নাই। ওকে? তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।